দেখো কিছু কথা বলি। আজকে শুরু করছি মাল্টিভেরিয়েট ক্যালকুলাস। কি শুরু করছি রাজদীপ? মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, ঠিক আছে? মাল্টিভেরিয়েট। আমি তোমাদের সপ্তাহে মোট 4টে ক্লাস নেব, ঠিক আছে? তার মধ্যে দুটো থাকবে রিয়েল অ্যানালিসিসের ক্লাস, যেখানে তোমরা লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভ এইসব পড়বে। বুঝতে পারলে পরিষ্কার কথা? ঠিক আছে। দুটো থাকবে মাল্টিভেরিয়েটের ক্লাস, ঠিক আছে? ওকে। এইবার তুমি দেখো, তোমার কাছে সোমবার মঙ্গলবার রুটিনে দেওয়া আছে, দেখতে পেয়েছো? রুটিনে দেখবে সোমবার সন্ধ্যে 7টা, মঙ্গলবার সন্ধ্যে 7টা। খুব স্বাভাবিকভাবে হ্যালো হ্যালো, হ্যাঁ সম্ভব নয়, মেডিসিন চলছে। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছি দেখো, এর মধ্যে সোমবার মঙ্গলবার সন্ধ্যে 7টার ক্লাস আছে, ঠিক আছে না? আছে না সন্ধ্যে 7টার ক্লাস? এই যে সন্ধ্যে 7টার ক্লাস দুটো, এই দুটো একটা রিয়েলের ক্লাস আর একটা মাল্টিভেরিয়েটের ক্লাস। রিয়েল মানে আমাদের সিলেবাসে আছে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, তাই তো? ধরো এই মঙ্গলবারটা আমি বললাম রিয়েলের ক্লাস, মানে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, সোমবার। আর মঙ্গলবার আমাদের মাল্টিভেরিয়েটের ক্লাস, ঠিক আছে? ওকে। কি পড়াবো এই দুটো ক্লাসে একটু বলে দিই, শোনো। দেখো, আমাদের সপ্তাহে জ্যামের দুটো ক্লাস, তার মধ্যে আমি করাচ্ছি একটা ক্লাস, ঠিক আছে? এই যে জ্যামে কি ধরনের প্রশ্ন আসে একটু জায়গাটা একটু বলি, এদিকে তাকাও, আমাকে তাকাও। জ্যামে তোমাকে মাল্টিভেরিয়েট ক্যালকুলাসে ডাবল ইন্টিগ্রাল ক্যালকুলেট করতে দেবে, যেটা তোমাকে ইউনিভার্সিটিও প্রশ্নে দেবে, ঠিক আছে? তফাৎ কি? জ্যামের জন্য শুধু আনসার লাগে, ইউনিভার্সিটির জন্য পুরো ক্যালকুলেশন ডিটেইলসে করে দেখাতে হয়, কিন্তু কাজটা তো একই। আসল কাজটা জানলে তাকে শর্টকাটে তুমি করতে পারবে, যদি নাই জানো তাহলে কাকে শর্টকাটে করবে? ওকে, খুব ন্যাচারাল কথা। তাহলে এই যে ডাবল ইন্টিগ্রাল বার করা, ট্রিপল ইন্টিগ্রাল বার করা, সারফেস এরিয়া বার করা, ভলিউম বার করা, এই ধরনের অঙ্কগুলো মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের জন্য জ্যামের খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বুঝে গেল কথাটা? ঠিক আছে। আরো অনেক কিছু আছে, ডাবল লিমিট বার করা। স্যার এইগুলো ওই আপনার অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস বইতে আছে? না, হ্যাঁ ওই বইটা, মোটা বইটাই আছে। ওই নীল রঙের বইটা যেটা ফার্স্ট টাইমে কিনেছিলেন? না, ওই বইতে নেই। ওই বইতে কেন থাকবে? ওই বইতে নেই, ঠিক আছে? মোটা বইটাই আছে, যেটা বলেছি। এটা হ্যাঁ ওটা। অত পাতলা হয়ে গেল কি করে? ডায়েট করছে নাকি ওটা? পাতলা, আরো মোটা ছিল, দেখে মনে হচ্ছে ডায়েট করেছে। এটা পার্ট 1। আচ্ছা, আমার বইটা দেখাবো তোমাকে এনে, ঠিক আছে? তারপর দুটো পার্ট একসাথে। তোমার বইটা একটু ডায়েট করেছে। যাই হোক, এদিকে দেখাও, চলো। এটা আকাশ শুনেছি ঠিক, হ্যাঁ আমরা করতাম, ঠিক আছে? চলো এবার যেটা বলছি শোনো, এটা আছে। আর একটা হচ্ছে কেএল চুক কেমিস্ট্রির বই, আমরা এইচএসে পড়েছি, ঠিক আছে? কেএল চুক, সে তো আরো ভারী বই, এত বড় আর এরকম ভারী। আর একটা হচ্ছে এমএল খান্না, আইআইটি ম্যাথমেটিক্স এমএল খান্না, ঠিক আছে? তোমরা করেছো কি জানি না, সে বিশাল ভারী বই, ঠিক আছে? না, ওটা তো আইআইটি ম্যাথমেটিক্স না। এমএল খান্না শুধু আইআইটি ম্যাথমেটিক্স। তুমি সমরেন্দ্রনাথ দে, এসএন দে যেটা বলছো ওটা অল, সব আছে ওর ভিতরে, ঠিক আছে? আর এমএল খান্না হচ্ছে শুধু আইআইটি টার্গেটেড, অনলি আইআইটি টার্গেটেড, ঠিক আছে? অ্যাডভান্স টার্গেটেড, জেই অ্যাডভান্স টার্গেটেড, জেই অ্যাডভান্সড, অলিম্পিয়াড, এসব টার্গেটেড। অলিম্পিয়াডের অবশ্য আলাদা বইও আছে, চলো। আচ্ছা, যেটা বলছি ভালো করে শোনো, ভালো করে শুনবে। দেখো বিষয়টা হলো এটাই, যে আমরা এই যে অঙ্কগুলো করব, এই অঙ্কগুলো কিন্তু নরমাল মাল্টিভেরিয়েটেও আছে, আবার জ্যামেও আছে, ঠিক আছে? তো আমরা কি করব, প্রতি সপ্তাহে জ্যামের ক্লাস যেটা রাখবো, হয় সেটা রিয়েলের ক্লাসটা জ্যামের জন্য, অথবা সেটা মাল্টিভেরিয়েটের ক্লাসটা জ্যামের জন্য। বুঝতে পারলাম? এই ক্লাসে কি করব আমরা, আমাদের বড় প্রশ্নগুলো এমসিকিউ আকারে আমরা সলভ করব। কি বললাম বুঝতে পারলে? আমরা যে বড় প্রশ্নগুলো করব সেগুলোকে এমসিকিউ আকারে সলভ করব। তাতে কি হবে? দুটো উপকার হবে। এক নম্বর উপকার হচ্ছে, বলছি ক্লাসে আছি, একটু রাতের দিকে করো না। কালকে তো বললাম, তুমি ভুলে গেছিলে, 10টা নাগাদ করো। দেখো, তো দুটো উপকার হবে। এক নাম্বার হচ্ছে ডাইরেক্ট জ্যামের পার্টটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? আর দু নাম্বার হচ্ছে
তুমি যখনই একটা কোয়েশ্চেনকে শর্টে করা শিখে যাবে তো তোমার স্পিড অটোমেটিক বাড়বে, স্পিড লেখার যে স্পিড অটোমেটিক বাড়বে। কারণ তুমি একটা জিনিস দেখে নিয়েছো যে সবচেয়ে সহজ কোয়েশ্চেনও সবচেয়ে সময়ের জন্য তোমাকে কষ্ট দিতে পারে। কে দিয়েছে? এলপিপি। সবচেয়ে সহজ প্রশ্ন অথচ সময়ের জন্য তোমাকে কষ্ট দিয়েছে। তোমার মনে হচ্ছে যে আরেকটু যদি সময় থাকতো, ঠিক আছে, আরেকটু 10 নাম্বার আমি করে আসতাম। সবারই এটা হয়েছে, কারোর হয়তো 5 নাম্বার, কারোর 3 নাম্বার, কারোর 10 নাম্বার সময়ের জন্য গেছে, ঠিক আছে। অনেকে করেছে ফুল মার্কস। এরকম এইটাই তো হাতের স্পিডটাই তো সবচেয়ে বড় কথা, ঠিক আছে। এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, হাতের স্পিডটাই সবচেয়ে বড় কথা। তোমার হাতে যদি স্পিড থাকে না, তুমি যে কোনো অঙ্ককে ঠিক টাইমের মধ্যে নামিয়ে দেবে। আর যদি স্পিড না থাকে তুমি অটোমেটিক স্লো হয়ে যাবে। তো সেই জন্য আমরা কি করবো বলতো, এই যে হয় রিয়েলের ক্লাসটা অথবা মাল্টিভেরিয়েটের ক্লাসটা যে কোনো একটাকে জ্যামের জন্য প্রতি সপ্তাহে রাখবো। এবার কোনটাকে রাখবো? রিয়েলের হলে রিয়েল, মাল্টিভেরিয়েট হলে মাল্টিভেরিয়েট, ঠিক আছে, সেটা ভ্যারি করবে। অথবা এর একটা জিনিস করতে পারি, আমি সোমবারটাকে জ্যামের ক্লাস করে দিলাম, কখনো সেখানে আমি রিয়েল ঢোকাবো, কখনো সেটা আমি মাল্টিভেরিয়েট করবো। এটাই মনে হচ্ছে বেটার হবে, সোমবারটা জ্যামের ক্লাস থাক, ঠিক আছে। কারণ শনি রবি তোমরা পড়ছো, ঠিক আছে, শনি রবি যেটা পড়ছো সেটা তুমি সোমবার জ্যামে অ্যাপ্লিকেশন করছো, সেখানে রিয়েলও থাকছে মাল্টিভেরিয়েটও থাকছে, বোঝা গেল? কিছুটা রিয়েল কিছুটা মাল্টিভেরিয়েট, ঠিক আছে। আর মঙ্গলবারের যে ক্লাসটা সেইটা আমি রিয়েল হোক বা মাল্টিভেরিয়েট হোক আমি সেটা বলে দেবো যে কোনটা আমি করাবো। কেন বলে দেবো বলতো? কারণ এইখানটা ম্যাটার করবে। ধরো কোনো সপ্তাহে দেখলাম রিয়েল প্রচুর টেনে দিয়েছি তো সেখানে মাল্টিভেরিয়েট করে দিলাম, কোনো সপ্তাহে দেখলাম মাল্টিভেরিয়েট প্রচুর টেনে দিয়েছি সেখানে রিয়েল করে দিলাম, বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে আমি ডিস্টার্ব করছি না। সোমবার রাতের ক্লাসটা আমাদের জ্যামের ক্লাস থাকছে ফিক্সড, মঙ্গলবার রাতের ক্লাসটা আমাদের রিয়েল বা মাল্টিভেরিয়েট, এটা আমরা আলোচনা করে নেবো, ঠিক আছে, গ্রুপে বলে দেবো, ঠিক আছে। এই গেল আমাদের রুটিন। আর শনি রবি আমাদের একদিন রিয়েল থাকছে, একদিন থাকছে মাল্টিভেরিয়েট, ওটা অল্টারনেট হবে। যদি আমি শনিবার এই সপ্তাহে মাল্টিভেরিয়েট করি, পরের সপ্তাহে রবিবার মাল্টিভেরিয়েট করবো, অল্টারনেট হয়ে যাবে, মানে রিয়েলটা অল্টারনেট হবে, ঠিক আছে। তো কাজেই কারোরই অসুবিধা হবে না, কলেজ স্ট্রিটেরও হবে, ওখানে হবে, ঠিক আছে। চলো আজকে আমি শুরু করছি মাল্টিভেরিয়েট ক্যালকুলাস। শুরুটা করব আমি ইন্টিগ্রেশন দিয়ে। কেন ইন্টিগ্রেশন দিয়ে শুরু করবো জানো? কারণ ইন্টিগ্রেশন তোমরা সবাই পছন্দ করো, ঠিক আছে, খুব সহজে শেখা যায়। এবং এই যে আজকে আমি ইন্টিগ্রেশনটা করাবো, এই মাল্টিভেরিয়েটের যে ইন্টিগ্রেশনটা, কি ইন্টিগ্রেশন পছন্দ করো না? হ্যাঁ, ইন্টিগ্রেশন পছন্দ করো না? আচ্ছা চলো আমি তো ইন্টিগ্রেশন করাবো, তুমি দেখবে ইন্টিগ্রেশন পছন্দ করো কি করো না আমি দেখাবো, ঠিক আছে। তুমি করে বলবে পছন্দ হচ্ছে কি হচ্ছে না সেটা পরে আমি বুঝে নেবো, ঠিক আছে। তুমি শুধু করে বলবে, বাকিটা তো আমি আছি, ঠিক আছে। দেখো ইন্টিগ্রেশন করার না স্টাইল আছে। তুমি যদি ওই বইয়ের ধাঁচা মানে বইয়ের খাঁচা ধরে ইন্টিগ্রেশন করো তাহলে কিন্তু তোমায় কষ্ট পেতে হবে। বইয়ের খাঁচা ধরে ইন্টিগ্রেশন করলে হবে না, ইন্টিগ্রেশনের আলাদা স্টাইল আছে, নিজস্ব একটা স্টাইল আছে। তো দেখবে যখন তুমি ইন্টিগ্রেশন করাবো সেই স্টাইলটা যখন বলবো আস্তে আস্তে যখন ওপেন আপ হবে, তুমি দেখবে তোমার মনে হয় তোমার এক্সপিরিয়েন্সই বদলে যাবে। তোমার এইচএসে যাই এক্সপিরিয়েন্স থেকে থাক, এখানে ইন্টিগ্রেশনের এক্সপিরিয়েন্সই বদলে যাবে। চলো আমি দেখাবো, প্রমাণ করে দেবো, ঠিক আছে। যা বলছি সেটার প্রমাণও দিয়ে দেবো। আচ্ছা আমি আসছি মাল্টিপল ইন্টিগ্রেশন, মাল্টিপল ইন্টিগ্রাল। দুটো জিনিস এর মধ্যে আমরা মেনলি করব, একটা হচ্ছে ডাবল ইন্টিগ্রাল, একটা হচ্ছে ট্রিপল ইন্টিগ্রাল, ঠিক আছে। আচ্ছা এই যে আমি মাল্টিভেরিয়েট ক্যালকুলাস শুরু করছি, আমি একটা জিনিস প্রথমেই বলে রাখি, আমি কিন্তু শেষ থেকে শুরু করছি, ঠিক আছে। আমি কিন্তু শেষ থেকে শুরু করছি। কেন শেষ থেকে শুরু করছি? কারণ কোনোদিনই অ্যানালিসিস ইন্টিগ্রেশন থেকে শুরু হয় না। অ্যানালিসিস শুরু হয় কোথা থেকে? ইন্টিরিয়ার পয়েন্ট, লিমিট পয়েন্ট, বাউন্ডারি পয়েন্ট, ওপেন সেট, ক্লোজার, এই জায়গা থেকে অ্যানালিসিস শুরু হয়। এটাও অ্যানালিসিসই। মাল্টিভেরিয়েট ক্যালকুলাস হচ্ছে R2 বা R3 এর অ্যানালিসিস। কার অ্যানালিসিস? R2 বা R3 এর অ্যানালিসিস। তো আমি ইচ্ছা করে প্রথম দিকের পার্টটাকে ডাইভার্ট করে ইন্টিগ্রেশনে চলে আসছি। কেন বলো তো? আমাদের সময় বলা হতো যে, জানি না তোমরা কিভাবে শিখেছো, বাট আমাদের সময় স্যার বলতো যে আগে ইংরেজি লেখা শেখো তারপর গ্রামার শিখবে। যতক্ষণ না তুমি দেখো যখন একটা ধরো বাচ্চা যখন ইংল্যান্ডে জন্মায়, সে কি গ্রামার শেখে? কি শেখে সে? বলা শেখে, লেখা শেখে, তারপরে গ্রামার শেখে। তুমি বাংলা কি আগে গ্রামার শিখেছো? তোমার মা কি তোমাকে প্রথমে গ্রামার শিখিয়েছিলেন? হ্যাঁ, স্লেটে গ্রামার শিখিয়েছিলেন? শেখাননি তো। তাহলে তুমি ইংলিশে গ্রামার শিখেছো, তো ভুল জিনিস। তো এখানেও তাই ব্যাপারটা, তোমাকে আগে ক্যালকুলেশন করা শিখতে হবে, প্রবলেমটাকে হ্যান্ডেল করা শিখতে হবে, তারপরে শেখো না। তুমি ধরো ইন্টিগ্রেশন যখন করেছো এইচএসে,
আগে কি তোমায় কি করে মানে কি করে ইন্টিগ্রেশনের জন্ম হলো, তারপরে কিভাবে ইন্টিগ্রেশন ডিফাইন হলো এসব বলেছে কেউ? বলেনি। আগে ইন্টিগ্রেশন করা শিখিয়েছে, ন্যাচারাল ব্যাপার। আগে ইন্টিগ্রেশন করো, শেখো, স্বাদটা পাও, তারপরে ভালো লাগলে আর একটু ভেতরে ঢুকবে, এই তো ব্যাপারটা। এখানেও তাই, আগে ইন্টিগ্রেশন শিখবে, ভালো লাগবে, পছন্দ করবে, তারপরে আস্তে আস্তে তোমাকে অ্যানালিসিসের মধ্যে ঢোকাবো। বুঝে গেছে? ক্লিয়ার কথা? হ্যাঁ। এবং এখান থেকে 10 ইয়ার্স সঙ্গে সঙ্গে চলবে, এমন নয় যে তুমি লাস্টে 10 ইয়ার্স করবে, এবার থেকে সঙ্গে সঙ্গে 10 ইয়ার্স করবে। ঠিক আছে? আমি তোমাকে ইয়ার বলে দেবো, একদম যখন চ্যাপ্টার ঢুকবো আমিও কিছুটা ইয়ার বলবো, কিছুটা ইয়ার তোমাকেও খুঁজতে হবে। আমি সাধারণত কারেন্ট ইয়ারগুলো বলবো। যেমন ধরো আমার কাছে আপডেট থাকবে মোটামুটি 2015 থেকে 25, ঠিক আছে? 15-এর আগে পর্যন্ত 5 থেকে 15 সেইগুলো তোমাকে নিজেকে খোঁজা শুরু করে দিতে হবে, যে 5 থেকে 15 কি কি প্রশ্ন আসছে। ঠিক আছে? কোথায় পাবে না পাবে সব বলে দেবো। ঠিক আছে, চলো শুরু করছি। মাল্টিপল ইন্টিগ্রেশন। দু ধরনের ইন্টিগ্রেশন হয়, একটা হচ্ছে ডাবল ইন্টিগ্রাল, একটা হচ্ছে ট্রিপল ইন্টিগ্রাল। ঠিক আছে? এই ডাবল ইন্টিগ্রাল কথাটার মানেটা কি? মানে হলো এরকম দুটো ইন্টিগ্রেশনের সাইন থাকবে, এইখানে একটা ফাংশন থাকবে, যে ফাংশনের ভিতরে দুটো ভেরিয়েবল থাকতে পারে, আবার একটাও থাকতে পারে। একটা আছে আর একটা নেই, মানে সেটার পাওয়ার 0 আছে সেই জন্য নেই। ধরো y টু দি পাওয়ার 0, কেউ যদি বলে y টু দি পাওয়ার 0, তার মানে y আছে কিন্তু পাওয়ার 0 নিয়ে আছে। ঠিক আছে? তো আপাতত আমি f অফ xy লিখলাম আর তার পাশে dx dy। এই বস্তুটাকে বলে ডাবল ইন্টিগ্রাল। কি বলে? আর যদি তিনটে ইন্টিগ্রেশন সাইন থাকে, যদি তিনটে ভেরিয়েবলের ফাংশন থাকে আর পাশে dx dy dz থাকে, এটাকে বলে ট্রিপল ইন্টিগ্রাল। কি বলে? ট্রিপল ইন্টিগ্রাল। ঠিক আছে? তাহলে তুমি ছক বানাও, বাঁ দিকে ডাবল ইন্টিগ্রাল, ডান দিকে ট্রিপল ইন্টিগ্রাল, ছক বানাও। আগে আমি একটুখানি তুলনা করে দিই দুটোর মধ্যে, তাহলে তোমার হচ্ছে ব্যাপারটা নেওয়াটা সুবিধা হবে। চলো ছক বানাও। দেখো ঘুম পেয়েছে? তো প্রথমে এইভাবে লিখে নাও। ঠিক আছে? এইভাবে লিখে নাও। পারবো না, আমার গরমটা একটা ঠিক আছে, এই জন্য তুমি বসো, তুমি লেখো। লেখো, লেখো, লেখো। বলো। ট্রিপল সাধারণত আমাদের সিলেবাসে নেই, তবে 4টে থাকলে কেন, n খানা থাকলেও ইন্টিগ্রেশন করা যায়। বুঝতে পারলে? n খানা থাকলেও কেন, যারা ধরো যাদের রিসার্চ পেপারে মাল্টিভেরিয়েট লাগে তাদেরকে তো করতেই হবে। যাদের রিসার্চ পেপারে মাল্টিভেরিয়েট লাগে তাদেরকে তো করতেই হবে। আরএন পাওয়ার থাকে তাদের নাকি? আরএন এর উপরে যারা কাজ করছে তাদেরকে তো করতেই হবে। যারা ম্যানিফোল্ড নিয়ে কাজ করে তাদেরকে করতে হয়। যারা আইনস্টাইন স্পেস নিয়ে কাজ করছে, মানে কি বলে ওটাকে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে কাজ করছে, তাদেরকে করতেই হয়। তারা যাবে কোথায়? ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস শেখাই। দেখো, কখনো ধরো আমার ইচ্ছা হলো আমি এটাকে আগে, এদিকে তাকাও, মুন্ডু ওদিকে না, সব সময় মুন্ডু এদিকে। ঠিক আছে? এটাকে আগে আমি x দিয়ে ইন্টিগ্রেট করলাম। ঠিক আছে? এই ইন্টিগ্রেশনটা করলাম, করে তারপরে আবার তাকে আমি y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলাম পুরোটাই। ঠিক আছে? এই যে জিনিসটা করলাম, এইটাকে আমরা সাধারণত নোটেশন দিয়ে লিখতে পছন্দ করি। মানে ম্যাথমেটিক্স নোটেশন দিয়ে লিখলে কি সুবিধা হয় সেটা আগের দিন তোমাদের একটা লাইন বাংলায় লিখে বুঝিয়ে দিয়েছি। মনে পড়েছে? নোটেশনের প্রয়োজনটা কোথায় ম্যাথমেটিক্সে সেটা নিশ্চয়ই বুঝে গেছো। ঠিক আছে? তো এটাকে আমরা নোটেশন দিয়ে লিখবো, নোটেশন দিয়ে লিখলে কিরকম দেখতে হয় সেইটা বলছি। ঠিক আছে? ওকে, এই জিনিসটাকে আমি নোটেশনে লিখলে কিরকম দেখতে হয় সেটা বলছি। পরিষ্কার কথা? কথা বোঝা গেল? সৌম্য
এটার মানে হলো প্রথমে আমরা y দিয়ে করে পরে x দিয়ে করতে পারতাম না? হ্যাঁ অবশ্যই পারতে, সেটা নোটেশনটা পরে আসছি। এই দেখো, যদি আগে আমি y দিয়ে করি, কেন পারবে না? পারবো না বলে কিছু আছে? তুমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তুমি আবার কি পারবে না? ঠিক আছে, পারবে না বলে কিছু নেই। এটাকে কিভাবে লিখতে হবে? ঠিক আছে মনীষা, তাহলে যে দূরে আছে তার ইন্টিগ্রেশন পরে হয়েছে, যে কাছে আছে তার ইন্টিগ্রেশন আগে হয়েছে। ঠিক আছে Yes sir. ওকে। এই যে ইন্টিগ্রালটা, এক সেকেন্ড, এই যে ইন্টিগ্রাল করার স্টাইলটা, এই স্টাইলের ইন্টিগ্রেশনে আমার একটা নাম আছে, জানো তো? এই স্টাইলের মানে আমাদের একটা নাম আছে, এই স্টাইলের ইন্টিগ্রেশনে আমরা একটা নাম ইউজ করি, এটাকে বলা হয় ইটারেটেড ইন্টিগ্রেশন। ইটারেটেড ইন্টিগ্রেশন। আর এই স্টাইলটার একটা নাম আছে, এটাকে বলে মাল্টিপল ইন্টিগ্রেশন। একই জিনিস রিপ্রেজেন্টেশনটা আলাদা হচ্ছে না, একই নয়। এখানে বলা নেই যে তুমি আগে x এর রেসপেক্টে করবে না আগে y এর রেসপেক্টে করবে। আচ্ছা এটা হচ্ছে এখানে বলা আছে যে আগে x এর রেসপেক্টে করছো না আগে y এর রেসপেক্টে করছো। ঠিক আছে, এখানে দুটোর একসাথে ভ্যালুটা দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে আলাদা আলাদা করে সেপারেটেড ওয়েতে দেওয়া আছে। এদের মধ্যে কি তফাৎ না তফাৎ সেই নিয়ে আমরা আলোচনা অবশ্যই করব, কিন্তু সেটা শেষে। আগে আমরা ক্যালকুলেশন করা শিখবো, তারপরে আলোচনা করব যে এদের মধ্যে কি তফাৎ আছে না আছে। ঠিক আছে, আগে আমরা ডিটেইলড এদের ক্যালকুলেশন করা শিখে নেব। ঠিক আছে তো? আচ্ছা, ট্রিপল ইন্টিগ্রেশনও তাই। এই ইন্টিগ্রেশনটাকে আমরা বলবো মাল্টিপল ইন্টিগ্রেশন। আর যদি এর ইটারেটেড করা হয়, ধরো আগে x এর রেসপেক্টে, তারপর y এর রেসপেক্টে, তারপর z এর রেসপেক্টে করা হলো, তাহলে আগে dx লেখা হবে, তারপর dy লেখা হবে, তারপর dz লেখা হবে, আর এইখানে লেখা হবে f। এবার তুমি বলবে f কেন? x y z কোথায় গেল? আরে f এর ভেতরে ফাংশন হিসেবে তো ভেরিয়েবল ওরা আছেই, f তো ওদেরই ফাংশন, তা আগে থেকেই তো জানি। বুঝা গেল? তো লিখবো কি লিখবো না আমাদের ইচ্ছা। ঠিক আছে, বোঝা গেল? লিখবো কি লিখবো না আমাদের ইচ্ছা। তাহলে এখানে কি আগে x তারপর y তারপর z। ঠিক আছে, কারোর ইচ্ছা হলো যে সে আগে y করবে, তারপরে z করবে, তারপরে x করবে, করো না, কে আর বারণ করছে তোমাকে? কেউ বারণ করেনি, যা খুশি করতে পারো। এরপর x y z বসাবেন ওই এটাই। ঘুমিয়ে গেছিলে? এইবার এইখানে বসানো না বসানো তোমার ইচ্ছা। ডবল রেটে বসাতে হবে না 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 না, পুরোটাই তোমার ইচ্ছা, পুরোটাই তোমার ইচ্ছা। তুমি চাইলে বসাও, না চাইলে নাও বসাও, কেউ আটকাবে না তোমাকে। ঠিক আছে, তাহলে ডাবলে যেরকম ইটারেটেড ইন্টিগ্রাল হয়, এগুলো হচ্ছে ট্রিপলের ইটারেটেড ইন্টিগ্রাল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সবার? সব ক্লিয়ার আছে, কোনো সমস্যা নেই, পুরো পরিষ্কার? ভেরি গুড। আমি চলে আসছি অঙ্কে। প্রথমেই তোমাদের ইয়ারের অঙ্ক 2023। আচ্ছা, ইয়ার 2023 না নিয়ে একটা কাজ করি, দাঁড়াও। ঠিক আছে, চলো 2023-এরই অঙ্ক আসছে। 2023, ওকে? আমি 2023 বলছি মানে এটা সর্বশেষ 2023-এ এসেছিল। ঠিক আছে, তার আগে বহুবার এসেছে। ওকে, ঠিক আছে? এবার আসছে। এরপরটা 2024 করাবো, সেটাও তুমি বলবে এবার আসছে। তারপর একটা 2022 করাবো, তুমি সেটাও বলবে এটা আসছে। তাহলে কি করবে? এরপর 75 নম্বর কম্পিউটারে পড়াশোনা হবে চলো। আর আশিস স্যান্টালিনের ভিডিওটা আছে দেখি। বলছিল কি আসতে পারে না আসতে পারে, ওই ক্যালকুলেশন লাগাতে হবে। আমরা ক্যালকুলেশন লাগিয়ে বা কনসেপ্ট করতে পারি। এখানে কমপ্লিট দেখা 2023-এর অঙ্ক
কোয়েশ্চেন বলছে ইভ্যালুয়েট, ইভ্যালুয়েট লেখো, ডাবল ইন্টিগ্রেশন সাইন দিয়ে নিচে লেখো ই, ইভ্যালুয়েট, তারপরে এইটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখো x প্লাস y বক্স ফাংশন dx dy ইন্টিজারটাকে নিতে হবে comma where e stands for the set of all xy from R2 such that -1 less equal x less equal 1. ঠিক আছে, এই জ্যামে না সুন্দর সুন্দর অঙ্ক আসে এই চ্যাপ্টার থেকে। বেশ ছোট ছোট এবং সুন্দর সুন্দর অঙ্ক আসে। ঠিক আছে, গত বছর কি অঙ্ক এসেছিল দেখি তো এই চ্যাপ্টারতে। দাঁড়াও কোয়েশ্চেন পেপারটা খুলি। খেতে যাবি তো আমাদের খাবারে খাবার জন্য বিরিয়ানি নিয়ে আসিস CCF 2025 ইভেন সেমিস্টার সেমিস্টার 4 DSCC 6 CC 6 এ এইখান থেকে অঙ্ক এসেছিল CC 7 আই থিংক। ক্যাম্পাদি সালাও দিচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো এইটা আসেনি, নিকনেমকে মেনে নিয়েছে। আরে মেনে নিতে হবে, এখন আমাদের সাথে 3-4 অন্য একটা এসেছিল। ওই ক্যাম্পাদি বলতে হবে তারা। এই আসতে জানি না, ও আরে জানে। তো তুই কি প্রথমবারই ক্লিয়ার করে দিবি নাকি? হ্যাঁ আজকে এমন চুপ চুপ চুপ, চলো ঠিক আছে ঠিক আছে, গত বছরের অঙ্ক করাবো, এক্ষুনি আসবো, আস্তে আস্তে। দেখো এই হচ্ছে অঙ্ক, তোমাকে বলেছে যে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা ক্যালকুলেট করে দাও। ভালো কথা, খুব ভালো কথা, ক্যালকুলেট করে দাও। ঠিক আছে, কিভাবে ক্যালকুলেট করতে পারি? এনি আইডিয়া? ওই ফর্মুলাটা দে। আমরা সব সময় ওই ইটারেটেড এর সাহায্যে করব, মানে আগে x অথবা আগে y, দুটো একসাথে করার তো সমস্যা আমাদের খুবই। সুতরাং আগে আমরা x করব অথবা আগে আমরা y করব, যেটা আমাদের ইচ্ছা চুজ করে নেব, কোনো ব্যাপার না। ঠিক আছে, কিন্তু সবার প্রথম তোমাকে ভাবতে হবে যে এই ইন্টিগ্রেশনের নিচে ই লেখা আছে কেন। লিমিটগুলো বল। ওই তো লিমিটগুলো বলে দিয়েছে তো, x এর জন্য -1 থেকে 1 আর 1 এর জন্য y এর জন্য 0 থেকে 2। আচ্ছা, আগে দেখো তো ই কি অ্যাকচুয়ালি। ই হলো একটা সেট, এমন একটা সেট যেটা R2 এর সাবসেট। R2 মানে আমাদের এই বোর্ডটা, প্লেনটা, টু ডাইমেনশন প্লেন। ঠিক আছে, ই হলো R2 এর একটা সাবসেট যেখানে x এর ভ্যালু -1 থেকে 1 এ চেঞ্জ হচ্ছে, y এর ভ্যালু 0 থেকে 2 তে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটাকে আমি ছবিতে আঁকবো। ছবিতে আঁকলে কি দাঁড়াচ্ছে দেখো, x অ্যাক্সিস y অ্যাক্সিস। ঠিক আছে, x এর ভ্যালু -1 থেকে 1, তাহলে এই লাইনটা, এই একটা লাইন আমি ড্র করলাম, মনে করো এর ইকুয়েশন হচ্ছে x -1, এটা y অ্যাক্সিস। ঠিক আছে, এটা x অ্যাক্সিস। ওকে, এই লাইনটা মনে করো x -1, আর এই লাইনটা আমি ড্র করছি, মনে করো x 1, x 1। ঠিক আছে, আচ্ছা এইবার চলে এসো y 0 থেকে y 2, এইটা দেখো y 0 নিয়ে নিলাম। ঠিক আছে, আর উপরে আরেকটু যাবে, আমি আর বেশি উপরে তুলবো না, কোথায় আর তুলবো, অনেক উপরে উঠে যাবে তাহলে। ঠিক আছে, তো এইটা মনে করো y 2। ঠিক আছে, বাক্স। ফ্ল্যাট। ঠিক আছে, এবং বাক্সটা কেমন? এটা হচ্ছে কেমন? স্কয়ার। স্কয়ার, আয়তক্ষেত্র কেন হবে? স্কয়ার। -1 থেকে 1 মানে 2 ইউনিট, 0 থেকে 2 মানে 2 ইউনিট, সুতরাং স্কয়ার। বর্গক্ষেত্র। ঠিক আছে, যদিও দেখতে আয়তক্ষেত্রের মতোই লাগছে, কিন্তু এটা বর্গক্ষেত্র। ঠিক আছে, এবার দেখো এখানে দেখো, যদি কষ্ট হয় বুঝতে তাহলে এগুলো একটু ছোট করে দিতে পারো। আচ্ছা আমরা ইমাজিনারি লাইন বানাবো। হ্যাঁ বলো। স্যার, ডেবিটকে ওই গ্রাফে প্লট করলে এরকম দেখতে হয় না?
ডিটারমিনেন্ট হ্যাঁ প্লট করলে না ডিটারমিনেন্টের লিমিট থাকে নাকি আবার? ডিটারমিনেন্ট কে প্লট করবে মানে বুঝলাম না তো। আজকে আমি দেখছিলাম ডিটারমিনেন্টকে প্লট করলে এরকম হবে অন্য কিছু দেখেছো? ডিটারমিনেন্ট কে প্লট করা যায় না, অন্য কিছু দেখেছো? ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে প্লট করতে পারি। মানে ডিটারমিনেন্টে ইউজ কোথায় হয় ম্যাথমেটিক্সে? ডিটারমিনেন্টের ইউজ হয় অ্যাকচুয়ালি, ডিটারমিনেন্ট হচ্ছে মানে যখন একটা লিনিয়ার ইকুয়েশনের সাহায্যে আমরা কোনো কিছু সলভ করি সেখানে ডিটারমিনেন্টের কাজ আছে। বাস্তব জীবনে এখন লাগে অবশ্যই আছে বাস্তব জীবনে। তুমি যখন লিনিয়ার অ্যালজেব্রা পড়বে, লিনিয়ার অ্যালজেব্রায় তোমার আছে ভেক্টর স্পেস ভেক্টর স্পেসেই আছে। কোন সেমিস্টারের জন্য ভেক্টর স্পেসটা আছে? এই আপার পরেরটাতে 5th সেমিস্টারে আছে, ঠিক আছে? তো ওখানে দেখবে তুমি পড়বে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর, ঠিক আছে? ডিটারমিনেন্টের কাজ কি সেটা বোঝার আগে একটু আমি বলে দিই, যখন বলতে প্রশ্নটা আমি একটু বলে দিই। শোনো এদিকে তাকাও একটু, এই সবকটার দিকে তাকাও। সেটা বোঝার আগে ম্যাট্রিক্সের কাজটা বোঝো। ম্যাট্রিক্সের কাজটা কি, ঠিক আছে? দেখো একটু বুঝিয়ে দিই ছোট্ট করে। এই গল্প পরে করবে, এদিকে তাকাও। ডিটারমিনেন্টের কাজ কি বোঝার আগে একটু ম্যাট্রিক্সের কাজটা বুঝিয়ে দিই, তাহলে ডিটারমিনেন্টের কাজটা কিছুটা হলেও আন্দাজ পাবে। ধরো এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে, ঠিক আছে? হ্যাঁ, তো একটা ম্যাট্রিক্সের কাজ হচ্ছে এই ভেক্টরটাকে আরেকটা অনুরূপ ভেক্টরে কনভার্ট করা। কি রকম টাইপের ভেক্টরে কনভার্ট করা? এর থেকে একটু সাইজে ছোট অথবা একটু সাইজে বড়। ধরো সাইজে ছোট ভেক্টরই দিলাম, ঠিক আছে? কিভাবে হয়? একটা ভেক্টর কিরকম হয়? ধরো R3 তে ভেক্টর, ফর এক্সাম্পল ধরো 1 1 1, ঠিক আছে? এটা R3 তে একটা ভেক্টর। আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি 2 3 5, ডায়াগোনালি নিলাম, ঠিক আছে? আমি যদি গুণ করি এদের দুজনকে, তাহলে কি হবে বলো তো? 2 3 5 চলে আসবে। তার মানে কি হলো, এইখানে একটা 1 1 1 ভেক্টর ছিল, এইখানে সেটাকে কনভার্ট করে দিল 2 3 5 এ। এই যে কাজটা করলো, কে করলো? একটা ম্যাট্রিক্স করলো। তাহলে এটা একটা ম্যাপিং। এই ম্যাট্রিক্সটার নাম আমি যদি A দিই, ঠিক আছে? তাহলে এই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি একটা ম্যাপিং এর কাজ করছে। এই ভেক্টর থেকে এই ভেক্টরে ম্যাপ করছে সে, ঠিক আছে? শুধু এই ভেক্টর থেকে এই ভেক্টর না, আমি যদি এখানে 1 1 1 এর বদলে অন্য ভেক্টর দিই, তাহলে এখানে একটা অন্য ভেক্টর আসবে। তার মানে অ্যাকচুয়ালি এই ম্যাট্রিক্সটার কাজ হচ্ছে সে R3 থেকে R3 তে একটা ম্যাপিং তৈরি করে দিচ্ছে। এই যে ম্যাপিংটা, এটাকে ম্যাথমেটিক্সে আমরা বলে থাকি লিনিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে? এই যে A ম্যাট্রিক্সটা, এটাকে ম্যাথমেটিক্সে আমরা বলে থাকি লিনিয়ার ট্রান্সফরমেশন। তো তার কাজ হচ্ছে সে R3 থেকে R3 তে একটা ম্যাপ তোমার সামনে একদম রেখে দেবে। যেমন তুমি ম্যাট্রিক্স দেখে ম্যাপ হিসেবে বুঝতে পারবে না, ম্যাট্রিক্স দেখি ম্যাপ লাগে, ম্যাপ মনেই হয় না, ঠিক আছে? ম্যাট্রিক্স একটা স্ট্রাকচার মনে হয়, কিন্তু আসলে যে সেটা একটা ম্যাপ, সেটা আমরা ভেক্টর স্পেসে প্রমাণ করে থাকি যে প্রত্যেকটা ম্যাট্রিক্স একটা ম্যাপ, প্রত্যেকটা ম্যাপ হচ্ছে একটা ম্যাট্রিক্স। বুঝা গেল? তো এই যে তুমি ম্যাট্রিক্স আনলে, ম্যাট্রিক্সের তো কোনো ভ্যালু হয় না, ম্যাট্রিক্স জাস্ট একটা ম্যাপিং, জাস্ট একটা স্ট্রাকচার, ঠিক আছে? এবার তার কিছু পার্টিকুলার প্রপার্টিজ থাকে, ঠিক আছে? সেই প্রপার্টিজ গুলো পড়তে গেলে আমাকে ম্যাট্রিক্সের জন্য কিছু একটা স্ট্রাকচার তৈরি করতে হয়, যে স্ট্রাকচারটা ম্যাট্রিক্সের পার্টিকুলারলি ম্যাপিং এর সাথে সম্পর্ক তৈরি করে দেবে। সেই স্ট্রাকচারটার নাম হলো ডিটারমিনেন্ট। তো ওখানে ডিটারমিনেন্টের অ্যাকচুয়ালি জন্ম, বুঝলে? এমনিতে ডিটারমিনেন্টকে আমি ছবি আঁকতে পারবো না, আমি ম্যাপিংকে ছবি আঁকতে পারবো, ডিটারমিনেন্টকে ছবি আঁকতে পারবো না। ডিটারমিনেন্ট একটা ভ্যালু, একটা রিয়েল নাম্বার, তার কোনো ছবি হয় না, বুঝতে পারলে? ম্যাট্রিক্সের হ্যাঁ, ম্যাট্রিক্স তো ম্যাপিং। তো ম্যাপ কি যদি প্লট করা যায়, ম্যাট্রিক্স কেন প্লট করা যাবে না? প্রত্যেকটা ম্যাট্রিক্স একটা ম্যাপিং। এটা যেমন আমি 3x3 ম্যাট্রিক্স দিয়েছি, তাই R3 থেকে R3 তে ম্যাপিং। যদি আমি ধরো এরকম ম্যাট্রিক্স দিলাম, 2 + 2 এটা কত? 3/2 ম্যাট্রিক্স। এটা হচ্ছে R2 থেকে R3 তে ম্যাপিং, বুঝতে পারলে? তো একটা ম্যাপকে যখন আমি প্লট করতে পারি, একটা ম্যাট্রিক্সকেও প্লট করতে পারবো, বুঝা গেল? কিন্তু ডিটারমিনেন্ট একটা রিয়েল নাম্বার, তাকে প্লট করা যায় না, কারণ তার তো একটা ভ্যালু আছে, তার পার্টিকুলার রিয়েল নাম্বার। একটা রিয়েল নাম্বারকে আমি কি করে গ্রাফে প্লট করব? করলে আমাকে ওই এক্স অ্যাক্সিসের উপরে একটা পয়েন্ট দিতে হবে, জাস্ট, আর কিছু না, বুঝতে পারলে? আচ্ছা চলো, যেখানে ছিলাম আমরা ফিরে যাচ্ছি। এগুলো কিন্তু তোমাকে ভেক্টর স্পেসে ইন ডেপথ পড়ানো হবে, তোমাদের সিলেবাসে রয়েছে, ঠিক আছে? যে একটা ম্যাট্রিক্স থেকে কিভাবে একটা ম্যাপিং বের হলো, একটা ম্যাপিং থেকে কিভাবে একটা ম্যাট্রিক্স আসছে, এগুলো ভেক্টর স্পেসে আছে, তোমাদের পড়তে হবে তোমাদের, ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার থেকে পুরো অ্যানালিটিক্যাল ম্যাথমেটিক্স আমাদের পুরো অ্যানালিটিক্যাল ম্যাথমেটিক্স, সব অঙ্ক আছে, এইগুলো অঙ্কই, ঠিক আছে? অ্যানালিসিসই তো স্যার। অ্যানালিসিসই তো, অবশ্যই অ্যানালিসিস, কেন নয়, ঠিক আছে? চলো, আপনি কালকে বললেন মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, কেন নিয়ে এলা ক্যালকুলাস করব, এটা দেখে আর এরা ক্যালকুলাস তো অ্যানালিসিসই। ক্যালকুলাস মানে তুমি কি করেছো? লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন। হ্যাঁ, এখানে তুমি পড়বে লিমিট কিভাবে তৈরি হলো, ঠিক আছে? কোনটা কন্টিনিউয়াস, কেন কন্টিনিউয়াস, কিভাবে কন্টিনিউয়াস, কেন নয়, কোথায় নয়, ওটা দাদা এটা কোথায় ডেরিভেটিভ করা যায়, কেন করা যায়, কিভাবে করা যায়, কেন করা যায় না, করলে উপকারিতা কি, অপকারিতা কি, এগুলো করবে তুমি, এবং অবশ্যই সঙ্গে ডেরিভেটিভও করবে, ঠিক আছে? বোঝা গেল? চলো, যাকে যেটা বলছি এবার ভালো করে শোনো, দেখো। আচ্ছা, তোমার প্রশ্ন অনুযায়ী, বাবা আইটি বুঝে গেল, তোমার প্রশ্ন অনুযায়ী এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হবে। স্যার খাওয়ার ব্রেক দেবেন তো? নিশ্চয়ই দেবো, দাঁড়াও। তোমার প্রশ্ন অনুযায়ী এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হবে। হ্যাঁ, কোথায় করতে হবে? এই বর্গক্ষেত্রটার ভেতরে করতে হবে, ইনসাইড দিস স্কোয়ার। সেটা মানে হচ্ছে ওই যে স্কয়ারটা হচ্ছে এরিয়া ক্যালকুলেশন করা। নো, স্কোয়ারের উপর এই ফাংশনটার ছবি আঁকলে, যখন স্কোয়ারের উপর এই ফাংশনটার ছবি আঁকছো, ঠিক আছে? দেখো, তুমি ধরো তোমাকে বললাম নীল দাঁড়াও গিয়ে, তুমি কোথায় দাঁড়াবে জিজ্ঞেস করবে আমাকে, আমি বললাম যে নীল ওই জায়গাটায় দাঁড়াও, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেল? কোঅর্ডিনেট তো বলে দিতে হবে। হ্যাঁ, এটা কোঅর্ডিনেট বলে দিয়েছি, পার্টিকুলার জায়গা বলে দিয়েছি। ঠিক তেমনি এই ফাংশনের যে ভ্যালুগুলো, দেখো আমি যদি x আর y ফিক্স করে দিই, ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝে যাবে ব্যাপারটা। ধরো এখানে একটা পয়েন্ট আছে 1 1, ধরো 1 1 পয়েন্টটা এইখানে কোথাও একটা আছে, 1 1 তো এইখানে এর উপর পয়েন্ট আছে, ঠিক আছে? তো এই 1 1 পয়েন্টে এই ফাংশনের ভ্যালু কত বলো তুমি? এই ফাংশনটা 1 1 পয়েন্ট ভ্যালু কত? 1 আর 2 2 দুই সরি 2, ঠিক আছে? এরকম এই বর্গক্ষেত্রের উপরে সব জায়গায় একটা ভ্যালু আছে, সেই ভ্যালুগুলো যোগ করলে টোটাল যে ভ্যালু হবে সেইটা তোমাকে বার করতে বলেছে। আচ্ছা, এখানে যে বাউন্ডারিগুলো কি ইনক্লুডেড? হ্যাঁ, অবশ্যই, যেহেতু এখানে লেস ইকুয়াল আছে, যদি টুক টুক করে কেটে দিতাম তখন বাউন্ডারি বাদ চলে যেত। যতক্ষণ ইকুয়াল থাকবে ততক্ষণ বাউন্ডারি থাকবে, যখন ইকুয়াল উঠে যাবে তখন বাউন্ডারি টাটা। সেটা যে রিয়েল নাম্বার থেকে বলছে x y আছে, তাহলে ওগুলো তো ফ্র্যাকশন ভ্যালুগুলো তো হয়ে যাবে। না না নেবে না, এক সেকেন্ড আসতে বলো, কি বললে আরেকবার বলো। ও আচ্ছা, ঠিক আছে, বুঝলি বক্সে যা ফ্র্যাকশন নেবে না, অ্যাকশন নেবে না ফ্র্যাকশন নেবে না। তো বক্সের সাথে কি সম্পর্ক? এখানে কি আছে তার সাথে বক্সের কি সম্পর্ক? বক্সের ভ্যালু না না স্যার, ও বলছে যে ফ্র্যাকশন ভ্যালুগুলো তো রিয়েল নাম্বারে বেরোবে, দুটো ফ্র্যাকশন কে যোগ করে একটা ফ্র্যাকশন বেরোতে পারে। নেব, কেন নেব না? বক্স ভ্যালু সে ও তো ম্যানেজ করে দেবে, ও তো কোনো সমস্যা করবে না, প্রবলেম হবে না। কোনো প্রবলেম হবে না। তুই ইন্টিজার মানে ইন্টিজার পয়েন্টগুলোকে নেব আমরা, তাহলে হয়ে যাবে। তুমি কিছু নেবে না, যা দেওয়ার ও দেবে, ওকে খাটা তুই জিনিস পাবে। ঠিক আছে? ওটা একটা যন্ত্র, তোমার যা লাগবে ওকে দিয়ে দেবে, ও তোমাকে আনসার দিয়ে দেবে, ঠিক আছে? চলো, আচ্ছা। এবার যেটা বলছি শোনো, দেখো তুই সবসময় অন্যদের নাম যখন আরে আমি ওকে যেদিন মারতে পারবো সেদিন আমার সামনে হবে। শেষ করে আমার লাইফে দুজনকে মারার খুব ইচ্ছা আছে, একটাকে মেরে দেবো কিছু দিনের মধ্যে। এদিকে দেখো, চলো তোমাকে শোনো, আস্তে এদিকে দেখো, তুমি তো ফাংশনের ভ্যালুগুলো যোগ করবে, কি করবে তুমি? ফাংশনের ভ্যালুগুলো যোগ করবে তো, কিন্তু যোগ করার যে প্রসেসটা এটা কিন্তু এত সহজ নয়। সহজ যে নয় সেটা তুমি সিরিজ পড়তে গিয়ে বুঝে গেছো। সিরিজ কি? যোগ তো, কিন্তু যোগ যে চাইলেই সবসময় করা যায় না, সিরিজ কনভার্জেন্ট হওয়ার দরকার হয়, সেটাও বুঝে গেছো। কোন বিয়োগ হয়ে যায়। হ্যাঁ পাগলা, মানে সে তো রিঅ্যারেঞ্জমেন্টের ব্যাপার, সে আলাদা ব্যাপার, ঠিক আছে? নেগেটিভ নাম্বারকে যোগ করছি, সে তো তোমার অল্টারনেটিং সিরিজ ফিরিজের ব্যাপার, এখানে তো সেসব ব্যাপার না, এখানে তো হাইট আছে, অবশ্যই এখানে নেগেটিভ আসতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে তো তুমি যোগই করবে, কিন্তু যোগ যে সবসময় অত সহজ নয় করাটা, সেটা তুমি সিরিজ পড়তে গিয়ে বুঝে গেছো। অনেক কাঠখড় পোড়াতে হয় তারপর যোগ হয়, ঠিক আছে? এখন আমরা যেহেতু ইন্টিগ্রেশন করব, আমরা তো যোগ করব না, আমাদের হাতে ইন্টিগ্রেশন আছে। ইন্টিগ্রেশন একটা পাওয়ারফুল টুল, খুবই উন্নত একটা জিনিস, সেই পুরানো আমলের যোগ বাদ দিয়ে একটা পাওয়ারফুল জিনিস এনেছো। ইন্টিগ্রেশন বাই আইজাক তো কোনো একটা উপায় তুমি ইন্টিগ্রেশনটা করতে চাও, ঠিক আছে? এবার ইন্টিগ্রেশন করার প্রথম শর্ত হচ্ছে যাতে ভ্যালুগুলো পরিষ্কার বুঝতে পারো কাকে ইন্টিগ্রেশন করছো। তুমি তো আর বক্সকে ইন্টিগ্রেশন করতে জানো না,
এইচএসে এমন কোনো ফর্মুলা ছিল যেখানে বক্সকে ইন্টিগ্রেশন করতে শেখানো হয়েছে? না। ছিল না। তো তুমি তোমার আয়ত্তের মধ্যে রেখে নিশ্চয়ই কাজ করবে, আয়ত্তের বাইরে গিয়ে কাজ করতে পারবে না। এখন কি হলো, এই বক্সওয়ালা ভ্যালুগুলো যাতে সরে যায় সেই কথাটা মাথায় রেখে এই অঞ্চলটাকে, এই রিজিয়নটাকে, এটাকে ইংরেজিতে বলে রিজিয়ন, বাংলায় বলে অঞ্চল, রিজিয়ন, ঠিক আছে? ওয়ার্ডটা কিন্তু মাথায় রাখতে হবে। এই রিজিয়নটাকে ছোট ছোট অংশে ভাগ করবে, ঠিক আছে? যাতে প্রত্যেকটা অংশে এই ভ্যালুটা তোমার কাছে খুব পরিষ্কার থাকে, যাতে তোমার কাছে চিন্তা না থাকে যে বক্সটাকে কিভাবে ইন্টিগ্রেট করব। বুঝেছো কথা বুঝেছো? কেন ভাগ করছি সেটা প্রথমে বললাম, এবার কিভাবে ভাগ করছি সেটা দেখো। আমি লিখছি, লিখে ভাগ করব। চলো, ফর এভরি x, y in E, অর্থাৎ E থেকে যদি আমি x, y চুজ করি তাহলে box of x plus y is equals to, সবাই ভালো করে আমার কথাটা শুনবে, ঠিক আছে? বলো তো x, y এর E এর মধ্যে সর্বনিম্ন মান কত, মিনিমাম ভ্যালু? x এর কত, y এর কত? x এর -1 আর y এর কত? 0 আচ্ছা, y আর সর্বোচ্চ ভ্যালু? 2 x এর হলো 1, y এর হলো 2। আচ্ছা, তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি x plus y এর সর্বনিম্ন ভ্যালু কত? সর্বনিম্ন x plus y এর সর্বনিম্ন ভ্যালু -1 আর সর্বোচ্চ ভ্যালু? -3 সর্বোচ্চ ভ্যালু 3 হবে। তাহলে এই যে x plus y এর ভ্যালুটা -1 থেকে 3 এর মধ্যে চেঞ্জ হতে 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 যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি যেহেতু বক্স দেখতে পাচ্ছি, বক্সের নিয়ম কি? বক্স হচ্ছে ইন্টিজারে ভ্যালু চেঞ্জ করে দেয়, একটা ইন্টিজার ক্রস করলে ভ্যালু চেঞ্জ করে দেয়। তাহলে জানি আমি যে x plus y এর ভ্যালু -1 থেকে 3 পর্যন্ত যাচ্ছে। তো আমি কি করব, আমি প্রথমে x plus y এর ভ্যালুটা আগে ভালো করে দেখে নেবে। x plus y এর ভ্যালুটা -1 থেকে নেব, নিয়ে 0 এর আগেতে শেষ করব। তারপরে আবার x plus y এর ভ্যালুটা নেব, 0 তে শুরু করব, 1 এর আগেতে শেষ করব। আবার x plus y এর ভ্যালুটা নেব, 1 এ শুরু করব, 2 এর আগে শেষ করব। আবার x plus y এর ভ্যালু নেব, 2 তে শুরু করব, 3 এর আগে শেষ করব, এবং লাস্টে x plus y এর ভ্যালু 3 নেব। তাহলে -1 নেওয়া হচ্ছে না কেন স্যার? তুমি তো বললে মিনিমাম ভ্যালুটা -1, আমি তো তোমাকে জিজ্ঞেস করলাম মিনিমাম ভ্যালু কত, তুমি তো বললে -1, ম্যাক্সিমাম ভ্যালু কত, তুমি তো বললে 3, তাহলে -1 থেকে 3 নেব। না না, x plus y কে আমি 3 লিখছেন, তাহলে একটা তো -1 লেখা উচিত। কাকে? x plus y equal to -1 লিখেছি তো, এই তো -1 ইকুয়াল টু লেখা আছে তো। তাহলে স্যার এখানে আমি লেস সেকেন্ড এখানে দিচ্ছেন, দিচ্ছি না কারণ সমস্যায় পড়ে যাব, ওইটা আসছে। ওটাই করেছি। হ্যাঁ, এটা আসছে। আচ্ছা চলো। স্যার এক করে গ্যাপ রাখার কোনো কারণ আছে? হ্যাঁ অবশ্যই, দেখো বলছি, এটা ইফ মানে যদি, ঠিক আছে? বলো তো, যদি x plus y এর ভ্যালু -1 থেকে 0 এর মধ্যে থাকে, তাহলে বক্স চাপালে তার ভ্যালু কত হবে? যখন পড়াচ্ছি এদিকে তাকাও, পা হাত পরে দেখবে, বেশ সুন্দর সুন্দর দেখতে ওগুলো, পরে দেখলেও হবে। যখন পড়াচ্ছি এদিকে তাকাও, x plus y এর ভ্যালু যখন -1 এর থেকে বড় বা সমান 0 থেকে ছোট, তখন বক্সের ভ্যালুটা কত? 0 আসবে। দেখেছো? হাত পা দেখছিল এতক্ষণ। আরে পয়েন্টটা বাদ হয়ে যায়। ও আচ্ছা, সরি -1 বক্স মানে হলো এই নাম্বারটাকে ক্রস না করে সবচেয়ে বড় ইন্টিজার, ক্রস না করে এই যে নাম্বারটা রয়েছে x plus y তো একটা নাম্বার, রিয়েল নাম্বার, তো ওকে টপকে না গিয়ে সবচেয়ে বড় যে ইন্টিজারটা হতে পারে সেটা হচ্ছে বক্স অফ x plus y। তাহলে x plus y এর ভ্যালু যদি -1 থেকে 0 এর মধ্যে থাকে, ওকে টপকে না গিয়ে সবচেয়ে বড় ইন্টিজার হলো -1। সিম্পল আইডিয়া তো, ঠিক আছে? চলো পরেরটা বলো তো, 0 পরেরটা বলো তো। এই নীল, ঠিক আছে তো? তোমার গলাটা কিন্তু শুনতে পাচ্ছি না, বাকিগুলো শুনতে পাচ্ছি। সব সবাই 2 বলে দেবে। পরেরটা বলো, আমি জানি না। পরেরটা বলো। কি নীল? তাহলে এবার নীল বলো তো, আমি যদি এখানে ইকুয়াল দিতাম তাহলে কি বিপদে পড়তাম? 3 নিত, দুইটা না। 3ও নিতে পারতাম না, কোনোটাই নিতে পারতাম না। এখানে যদি ইকুয়াল দিতাম এই কন্ডিশনে কোনোটাই নিতে পারতাম না। না, সবথেকে বড় ইন্টিজারটা বললেন না ওইখানের মধ্যে। তো x plus y এর ভ্যালু যদি 2 হয়, বক্স নিলে 3 হয়ে যাবে? তুমি তো বলছো দুদিকে ইকুয়াল মারবে, আচ্ছা, বুঝলে না? তুমি যদি এইখানে দুদিকে ইকুয়াল মেরে বসে থাকো, তাহলে কি এখানে 3 লিখতে পারবে সৌম্য?
কারণ যখন তখন 2 ও লিখতে পারবে না 3 ও লিখতে পারবে না, ওই জন্য ওটাকে ইচ্ছা করে বাদ দেওয়া হয়েছে, বুঝেছো? যাতে তুমি সমস্যায় না পড়ো। মাথায় ঢুকেছে? চলো রেডি? আচ্ছা, এটা কেন করা হলো আবার মনে করাচ্ছি। এটা এই কারণে করা হয়েছে যাতে আমরা এই ভ্যালুটাকে নিয়ে মানে এই বস্তুটাকে নিয়ে ইন্টিগ্রেশন করতে বাধ্য না হই। কারণ কি, যদি এটাকে নিয়ে ইন্টিগ্রেশন করতে হয় তাহলে আবার ফর্মুলাই জানা নেই। কথা বোঝা গেছে? আমি তো বক্সের উপর ইন্টিগ্রেশন করতে পারবো না, তাই জন্য এই ভ্যালুগুলো আলাদা করা হলো। কথা ক্লিয়ার? এইবার এসো x + y এর ভ্যালু -1 থেকে 0 কোথায় দেখবো? আমার রিজিয়নের মধ্যে, ঠিক আছে? তাহলে x + y এর ভ্যালু 0, এটা একটা লাইনকে রিপ্রেজেন্ট করে। x + y = 0, এটা একটা লাইনের ইকুয়েশন, একটা সরল রেখার ইকুয়েশন। সেই লাইনটা আমি ড্র করব, তোমরা দেখে বলবে বুঝলে কি বুঝলে না। রেডি সবাই? শুরু করছি, চলো। আমাদেরও আঁকাটা আঁকতে হবে। অবশ্যই আগে স্যার না, আঁকো, সঙ্গে আঁকো। ওকে, এই লাইনটা হলো x + y = 0। দেখো তো সবাই বুঝলে কিনা? এটা x + y = 0 হওয়া উচিত কিনা? হওয়া উচিত? হ্যাঁ, তাহলে গায়ে লিখে দাও, স্ট্যাম্প মেরে দাও। মেরে দিয়েছো স্ট্যাম্প? বাহ। এবার তোমরা বলেছিলে x + y এর ভ্যালু -1 থেকে 0, তো -1 কোথায় সেটাও তো দেখো। তাহলে x + y = -1, এটাও একটা লাইনের ইকুয়েশন। কি নীল, x + y = 0, এই লাইনটা হবে কি হবে না? বলো নীল, তোমার সমস্যাটা শুনি একটু। সমস্যা না, ঠিক আছে, না ঠিক নেই, ঠিক আছে, ঠিক নেই। আমার মনে নেই, ঠিক আছে, কি মনে নেই? কি মনে নেই? এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? -1 পয়েন্টের কোঅর্ডিনেট -1 হয়? কোঅর্ডিনেট জিজ্ঞেস করেছি। ও আচ্ছা, ছিল -1 এই ওকে কি ওটা তুলে আছাড় মারো তো। -1, তুমি ওকে মারো, ও তোমায় মারো, দুজনকে মারো, এই জায়গাটা হতো ছিল। দুজনকে মারো, আগে মারো তারপর পড়াবো। এখানে আর 5 জন থেকে কেউ বলতে পারবে না। এই দিশা বলো তো। 0 এটা তো 1, -1,1। আরে এইটা তো x অ্যাক্সিস, এইটা y অ্যাক্সিস। লেডিসের ব্যাপারে কিছু বলা উচিত না, ঠিক আছে? প্রিভিলেজড। তো বেসিক্যালি দেখো তোমরা কেন মিস করছো আমি বুঝতে পারছি না। অ্যাক্সিস দেখো না, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। এটা আমি মিড পয়েন্ট নিয়েছি, এটা y = 2, এটা y = 0। মিড পয়েন্ট নিয়েছি, তার মানে এখানে y এর ভ্যালু 1। আচ্ছা, মিড পয়েন্ট এটা কি? আমি ওটা বলছি না, x এর পরে y যাবো, y টা বুঝলাম না। আরে y টা বলতে ওটা মিড কি করে ভাববে? আমি তো x অ্যাক্সিস y অ্যাক্সিস দিয়ে বসে আছি। ভালো করে দেখো, এইটা হচ্ছে এই পুরো এই দুটোর মিড পয়েন্ট, এটাও মিড পয়েন্ট। তাহলে এই জায়গাটায় y এর ভ্যালু 1, তাহলে এই পয়েন্টটা হলো x এর ভ্যালু -1, y এর ভ্যালু 1 কি? আর এই পয়েন্টটা হলো x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1। যদি তোমার অসুবিধা হয় তো গায়ে পয়েন্ট লেখো। যদি তোমার অসুবিধা হয় গায়ে পয়েন্ট লেখো। নাও চলো, এই হয়েছে? তো এইবারে টাকা
এবার বলো এই যে লাইনটা আমি ড্র করেছি এটা 0 0 জানো তো আবার হ্যাঁ। নালে এর গায়ে পয়েন্ট লেখো আমরা বাড়ি নিচে লাগিয়ে দিই আরে বুঝতে সুবিধা হবে পয়েন্ট লিখে দাও ঠিক আছে তাহলে x y = 0 এই লাইনটা সবার কাছে ক্লিয়ার ঠিক আছে তো নাকি এবার বলো তো x y = তো -1 থেকে 0 বলেছো তাহলে আমি যদি তোমায় বলি x y = -1 সেটা কোথায় যাবে ইকুয়াল মাইনাস ইয়েস স্যার ইকুয়াল -1 সেটা কোথায় যাবে কি আবার বলো x y = এই দেখো তুমি লেস দ্যান ছিল তুমি বলেছো x y = 0 করলে এই লাইনটা হয় তুমি লেস দ্যান ফেস দ্যান দেখো না তুমি ইকুয়ালি দেখো ঠিক আছে এখানে যত গ্রেটার দ্যান লেস দ্যান আছে সবাইকে তুমি চোখে ইকুয়াল দেখো আপাতত ঠিক আছে তাহলে x y = -1 টা কোথায় যাবে ওই তো এই অ্যাক্সিসটা হবে এই রেখার সমান্তরাল রেখা এখান দিয়ে যাবে এই রেখার সমান্তরাল রেখা এখান দিয়ে যাবে ঠিক আছে তৃষা সমান্তরাল হয়েছে ঠিক আছে কেন কারণ হচ্ছে স্লোপ সেম x y = 0 টা স্লোপ x y = -1 এর স্লোপ সেম এবার এই পয়েন্টটা কত এই পয়েন্টটা কত এই পয়েন্টটা বলো -1 বলো 0 তাহলে x y = -1 নিশ্চয়ই এই পয়েন্ট দিয়ে যাবে যাবে তো তাহলে এই দুটো স্লোপ সেম বলেছো তুমি লাইনটা এরকম হতে বাধ্য সমান্তরাল হতে বাধ্য না হয়ে যাবে কোথায় কি মনীষা চলো না হয়েছে এইবার আমার কথাটা হচ্ছে x y = 0 আর x y = -1 যে আঁকতে শিখে গেছে তার জন্য x y = 1 টাও সোজা বলে ফেলো ওই পার্টটা বলে ফেলো 0 থেকে 1 যাবে প্লাস মানে ওই এরকম 0 থেকে মনে হবে 0 0 থেকে যাবে নাকি x y = 1 না ওটার সমান্তরাল যাবে ওটার সাথে এটা সমান্তরাল অ্যাসে যায় হ্যাঁ এরকম এই তো ভাই ওই তো থেকে বেশি না বহুত বড় হাতেই আঁকো পরীক্ষায় তো তুমি স্কেল ফেল ইউজ করবে না জয়দীপ পুরো প্রপার গায়ে লিখে দাও x y = 1 শুরু করি স্কেল দিয়ে তারপর শেষ হয় না ঠিক আছে আচ্ছা এবার তারপরে কি কোন লাইন বলো নিজেরা বলো এবার 2 ইকুয়াল টু কোথা থেকে দেখবো ওই y থেকে বাস শিখবে না মানে এসেছো যখন শিখিয়ে বার করব তারপরে নেক্সট কোন লাইন দেখবো বলো ওই 3 দেখতে হবে ইকুয়াল টু 3 ওই উপরের ওই লাইন উপরে কর্নার অনলাইন কোন কর্নার এই পয়েন্টটা কত আগে বলো ইকুয়াল টু 3 এই পয়েন্টটা কত সকলে খুব কম্পিটিশন করে এটা কত কি x y ইকুয়াল টু 3 ঠিক আছে এসেছো যখন পড়তে না শিখিয়ে যাবে কোথায় না শিখে যাবে কোথায় ঠিক আছে হয়েছে এবার দেখো এই জায়গাটা কিভাবে রেডি করছি দেখো তাকাও এই জায়গাটা কিভাবে রেডি করছি x y এর ভ্যালু -1 থেকে 0 তাকাও এদিকে ওই ছবি আঁকা হয়েছে সবার তাড়াতাড়ি শেষ করো দেখেছো ওই জন্য বলেছিলাম সঙ্গে আঁকো ওয়েট করছিল তাড়াতাড়ি হাত চালাও স্যার তাড়াতাড়ি করতে হবে এটা তারপর শিখে যাবো তাড়াতাড়ি হাত চালাও হয়েছে দেখো এবার এদিকে দেখো x y এর ভ্যালু -1 থেকে 0 তাই তো ঠিক তো তো তুমি দেখো x y এর ভ্যালু 0 তে কিন্তু পৌঁছাচ্ছে না তার মানে এই লাইনটা শুরু হওয়ার আগেও থেমে যাচ্ছে মনে আছে সেই ইন্টেরিয়র পয়েন্টের কনসেপ্ট টাচ করবে না সমুদ্রের ঢেউ যেমন গিয়ে হালকা হয়ে যায় আবজা হয়ে যায় শেডিং হয়ে যায় শ্যাডো তৈরি হয়ে যায় শ্যাডোর মতো গিয়ে থেমে যাচ্ছে বুঝতে পারলে শ্যাডো বুঝছো তো হালকা হয়ে মিশে যাচ্ছে তুমি দেখতে পাবে না কোথায় মিশছে দেখতে পাবে না ওই ঠিক আছে তাহলে এই x y এর ভ্যালু -1 এ তো মিশবে একদম দেখতে পাবে প্রমিনেন্ট যে x y এর ভ্যালু -1 এ মিশছে
লেস দ্যান 0 মানে 0 এর আগে গিয়ে হালকা হয়ে শেড হয়ে যাবে। লাইনটা মানে দিচ্ছি মানে শুরু হচ্ছে এখান থেকে এখানে গিয়ে সমুদ্রের ঢেউয়ের মতো মিশে গেল কোথাও একটা, তুমি আর দেখতে পাবে না। জাস্ট ওর আগে গিয়ে কোথাও একটা মিশে গেল, তুমি আর দেখতে পাবে না। পুরোপুরি মিলছে না, বুঝেছো? কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো তুমি তো অবশ্যই x প্লাস y এর ভ্যালু -1 থেকে 0 নেবে, কিন্তু তোমাকে নিতে হবে এই স্কোয়ারটার ভেতরে। স্কোয়ারের বাইরে চলে এসে তুমি যদি এই অঞ্চলগুলোকে কনসিডার করে বসে থাকো তাহলে মুশকিল। যা হবে সব এই স্কোয়ারের ভেতরে হবে। অর্থাৎ x প্লাস y এর ভ্যালু -1 মানে এখানে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে শুরু হয়ে আস্তে 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 এই পর্যন্ত যাবে। পয়েন্ট থেকে শুরু হবে, এই পুরো লাইনটা কিন্তু আসতে পারবে না, কারণ বাকি অংশটা তো রিজিয়নের বাইরে। তোমার রিজিয়নের মধ্যেই নিতে হবে, যা হবে রিজিয়নের মধ্যে, রিজিয়নের বাইরে কিছু না। ওই জন্যই তো সবার আগে ই কে দাঁড় করে দিয়েছে, বেটা তুই গেটে দাঁড়িয়ে থাক, যাকে দেখবি খবর করে ধরবি। বুঝতে পারলে? ওকে গেটে কেন দাঁড় করে রেখেছে? যাকে দেখবি খবর করে ধরবি, তারপরে ঢুকবে কি ঢুকবে না পরের ব্যাপার। বুঝতে পেরেছো? বোঝা গেছে? ঠিক আছে, তাহলে প্রথমে তোমাকে বুঝতে হবে এই খাওয়ার চিন্তাটা আপাতত মাথা থেকে সরাও, পড়াটা বুঝে নাও, তারপর তো খাবে। খাওয়ার আগে খাওয়ার চিন্তা, খাওয়ার পরে খাওয়ার চিন্তা, খাওয়ার সময়ও খাওয়ার চিন্তা। স্যার এত কিছু তো খাওয়ার জন্যই স্যার। তো খাও না, কি বারণ করেছে? স্যার কাজকর্ম সবকিছু তো খাওয়ার জন্যই টাকা রোজগার করে মানুষ। আরে খাও না, কেউ বারণ তো করছে না। এদিকে দেখো, কালকে স্যার ইসরোর একটা সায়েন্টিস্ট বোঝাচ্ছিল, আমি সেখানে টিফিন খাচ্ছিলাম বসে বসে। তো কি হয়েছে? খেতে বারণ করিনি, খাওয়ার চিন্তা করতে বারণ করেছি। তুমি খেতে থাকো। এই আমাদের সময় দেখো, আমাদের সময় এমএসসি যখন পড়তে যেতাম, ঠিক আছে, ওদিকে এমএনএম টপোলজি পড়াচ্ছে, এদিকে আমি বিস্কুট বার করে খেতে খেতে টপোলজি লিখছি। কি হয়েছে? তাহলে কি বুঝছি না? বিস্কুটের প্যাকেটটা খেয়ে নিলে কি হবে? খাওয়ার দিকে মন নেই, মন আছে পড়ার দিকে। খাওয়াটা জাস্ট কি বলতো, একটা চলছে এরকম ব্যাপার, ঠিক আছে, জাস্ট চলছে 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 এরকম আমার ব্যাপার। পড়াটা স্যার দেখবে দেখবে একটা জিনিস বলা হয়, একটা শোনো, একটা সাইকোলজিক্যাল ট্রিক বলি, শোনো। যদি পড়ার সময় বা আগে কোনো একটা গান শোনো, ঠিক আছে, তুমি ধরো পড়াটা ভুলে গেছো, ওই গানটা মনে করলে অটোমেটিক তোমার পড়াটা তারপরে মনে পড়বে, চুইং গাম খাওয়ার মতো, ঠিক আছে। এগুলো সব সাইকোলজিক্যাল ট্রিক। আর একটা ঠিক হেভি আছে। হ্যাঁ বলো। যদি আপনি ধরুন আমি পড়াচ্ছেন, এই খাতাটা পড়ে নিলাম, আপনি খাতার উপর যা আছে পরীক্ষা নেবেন, আমি মোটামুটি করেছি, খাতাটা খুলবো না, সামনে শুধু রেখে দেবো, সামনে রেখে পরীক্ষা দিতে আমি সব মনে পড়ে যায়। হ্যাঁ হয়তো, শুধু তাই নয়, তুমি খাতার কথাটা মনে করবে যে আচ্ছা ওই খাতায় ওই পেজে জিনিসটা ছিল, ব্যাস হয়ে যায়। ওই জন্য কি বলে, সবসময় সুন্দর করে মার্জিন করে রাখতে হয়, যাতে এবড়ো খেবড়ো ওলট পালট না হয়, তাহলে মনে রাখতে সুবিধা হয়। হ্যাঁ, মনে রাখতে সুবিধা হয়, ঠিক আছে। পেজ নাম্বার দেওয়া, মার্জিন করা, এগুলো কেন বলে? যারা দেখবে ভালো রেজাল্ট করে তারা এগুলো মেনটেন করে। তুমি খেয়াল করে দেখবে, যারা ভালো রেজাল্ট করে তারা এগুলো মেনটেন করে। দেখবে সবসময় সুন্দর করে গুছিয়ে লেখে, মার্জিন টানে। আমি কিন্তু একবারও বলছি না যে তারা গিয়ে টপ সায়েন্টিস্ট হয়, আমি একবারও বলছি না। টপ সায়েন্টিস্ট তারাই হয় যাদের মানে পড়াশোনাটা অগাধ হয়ে যায়, ঠিক আছে, প্রচুর পড়াশোনা করে। কিন্তু নাম্বার পাওয়া আলাদা, সায়েন্টিস্ট হওয়া আলাদা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আমি সিম্পল কথা বলি, শোনো, এদিকে তাকাও। টিআইএফআর এর মতো অর্গানাইজেশন কি করে? সায়েন্টিস্ট তৈরি করে। ক্যালকাটা ইউনিভার্সিটির মতো অর্গানাইজেশন কি করে? যন্ত্র তৈরি করে। বুঝতে পারলে? বুঝা গেল? ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে সায়েন্টিস্ট এই যুগে আর বেরোচ্ছে না, খুব কম, আগে যা বেরোনোর বেরিয়ে গেছে, ঠিক আছে। টিআইএফআর, আইএসআই, সিএমআই এরা সায়েন্টিস্ট তৈরি করে। কেন তৈরি করে? কারণ ওদের এখানে মার্কসটা অত ম্যাটার করে না। তুমি 45% পেয়ে পাস করো, ওদের পরীক্ষা ক্লিয়ার করো, তোমাকে ওরা অ্যাডমিশন নিয়ে নেবে। তোমার 60% ওরা চাইবে না, দরকার নেই 60%, বুঝতে পারলে? 45% পাও, তোমার অ্যাডমিশন হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ওদের পরীক্ষাটা ক্লিয়ার করতে হবে। কিন্তু যদি তুমি বলো মার্কস দরকার আমার, সেই মার্কসের জন্য কিন্তু তোমাকে ওই সাইকোলজিক্যাল ট্রিক মেনটেন করতে হবে। খাতা পরিষ্কার পরিচ্ছন্ন, মার্জিন টানা, পেজ নাম্বার দেওয়া। তুমি জাস্ট পরীক্ষায় একটা অঙ্ক পাবে, তোমার মনে আসছে না, আচ্ছা ওই পেজ নাম্বারে অঙ্কটা ছিল, বাস তোমার মনে এসে যাবে।
খাতা নিয়ে বসার দরকারই হয় না, ঠিক আছে? চলো হ্যাঁ তুই ওই টিমে চলে আলাদা পারবি না কিছু আচ্ছা আর সিঙ্গেল সিট অফ পেপার চলো দেখো আচ্ছা যেটা বলছি দেখো ফান্ডা ज़्यादा हो रहा है এবারে দিকে দেখো আচ্ছা শেষ করুন না খেতেও আমাকে খাওয়া কথায় পড়ছে খাওয়া নিয়ে শুরু হলো আর এখানে খাওয়া নিয়ে শেষ। এত কথা বল এদিকে দেখো x প্লাস y এর ভ্যালু -1 থেকে শুরু 0 তে শেষ, 0 এর আগে শেষ। তার মানে তোমাকে বুঝতে হবে, এদিকে তাকাও সবাই, তোমাকে বুঝতে হবে এই আমার আঙুলটাকে ফলো করবে, এই ট্রায়াঙ্গেলটার ভেতরে তুমি আছো কিন্তু এই লাইনটা বাদ দিয়ে। এই ট্রায়াঙ্গেলের এই দুটো সাইড অবশ্যই তোমার, শুধু এই সাইডটা তোমার নয়। বুঝতে পেরেছো? ত্রিভুজটা অবশ্যই আছে, ত্রিভুজের এই বাহুটা তোমার নয়। কোথায় বাউন্ডার থাকবে স্যার আরো কাছে যেতেই হবে তুমি যাবে না, ইন্টিগ্রেশন তো আছে তার জন্য, তুমি কেন যাবে? ইন্টিগ্রেশন আছে তার জন্য, ঠিক আছে? ওকে, তুমি গেলে পুলিশ ধরবে, ইন্টিগ্রেশন আছে, ঠিক আছে? দেখো তাহলে তোমাকে এই জায়গাটা মানে হলো এই ট্রায়াঙ্গেলটা, পরিষ্কার? কথা পরিষ্কার? হ্যাঁ, এবার তুমি আমাকে বলো যে এই জায়গাটায় আগে x এর ইন্টিগ্রেশন করতে চাও না আগে y এর ইন্টিগ্রেশন করতে চাও? ওটা আমরা বলতে হেল্প হবে। আমার দুটোই সমান, আগে যে কোনো একটা বলো। আমি একটা করে দিই, একটা আমার বাড়িতে করব। আমার কথাটা শোনো, একটা এখানে করবে, এখানে অন্য রকম করব, এখানে যদি আগে x এর করি এখানে আগে y এর করব। ওটাকে চয়েসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, চয়েসের উপর আগে depend x করে। করলে ওটা পরে y করতেই হবে, নাহলে হবে না না ওরকম ব্যাপার না, যা খুশি করা যায়, সব x করে- সব x করা যায়, সব y করা যায়, কিন্তু সুবিধা অনুযায়ী করলে তোমার নিজের বুঝতে সুবিধা হবে। যেমন একটা কথার কথা বলি, এইখানে যেমন x y দুটোই চলবে, কোনো অসুবিধা নেই। তো তুমি এক কাজ করো, আমি তোমায় যেটা বলছি, এইখানে আগে x করো, দেখোই না কি হয়, তারপরে পরেরটা y করব, ঠিক আছে? একটা অঙ্ক তো করছো না রে বাবা, প্রচুর অঙ্ক করবে, সেখানে আরো চেঞ্জ করতে পারবে। চলো এদিকে দেখো, তাহলে আগে কার ইন্টিগ্রেশন করছো? x এর ইন্টিগ্রেশন করার জন্য এদিকে তাকাও সবাই, তুমি একটা লাইন ড্র করবে, একটা রড আনবে, রড, একটা স্টিক, একটা রড। এই স্টিক কথাটার নাম হলো স্ট্রিপ, S T R I P, স্ট্রিপ, ঠিক আছে? রডও বলবো না, স্টিকও বলবো না, বলবো স্ট্রিপ, ঠিক আছে? স্ট্রিপ কি রকম দেখতে হবে দেখো, তুমি যেহেতু আগে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছো, তোমার স্ট্রিপ দেখতে হবে প্যারালাল টু x অ্যাক্সিস। ইন্টিগ্রেশনের সংজ্ঞা তোমার স্ট্রিপ দেখতে হবে ওই রকমই, সংজ্ঞার মতোই, প্যারালাল টু x অ্যাক্সিস। এদিকে দেখাও, আমি দেখবো বলেছি তোকে তুই দেখাচ্ছিস কেন তুই তো বলেছি শিক্ষিত মানুষ। অসভ্য দেখুছে একটু খেয়াল করো, এই তোমরা তো কথা বলেই যাচ্ছ, আমি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস বলছি, সেগুলো খেয়াল করো। খেয়াল করো, আমি কিন্তু এখানে ঠেকিয়েছি, এখানে একটু হলেও হালকা ছাড় রেখেছি, ঠেকাইনি। কেন ঠেকাইনি? পৌঁছতে পারবো না। কারণ এই লাইনটা টাচ হবে না, সেটা তুমি একটু আগে দেখেই নিয়েছো যে এই লাইনটা টাচ হবে। এবার তুমি যদি বলো পরীক্ষার সময় কি এত মেইনটেইন করা যায় নাকি, ঠেকে গেল তখন কি আবার বুঝবো? না, দরকার নেই, ঠেকে গেছে গেছে, অত তোমার খাতায় কেউ দেখবেও না, তুমি অঙ্ক ঠিক করলেই হবে, বুঝতে পারলে? চেষ্টা করবে যতটা কারেক্ট হওয়া যায়, যতটা পারফেক্ট হওয়া যায়, তাড়াহুড়োর মধ্যে ঠেকে গেল গেল, তুমি তো আর বুঝবে না রে বাবা, হোয়াইটনার নিয়ে পরীক্ষা দিতে যাবে না তো, যাবে কি? আমি দিয়েছিলাম এইচএস এর সময় ইংলিশ পরীক্ষা আমার বিপদ হয়ে গেছে না? হোয়াইটনার নিয়ে এইচএস ইউজ করে দিয়েছিলাম, মানে রোল নাম্বার ডিসিশন উল্টো করে লিখেছিলাম বলে ভাইনি ইউজ করে কেন খাতা পাল্টে দেবে? না দেয়নি আমাকে সিগনেচার Whitener দিতে দেয়? তারপর খাতা পরীক্ষা দিতে দিচ্ছিল না অনেক ওই উল্টো লেখার জন্য? হ্যাঁ আমি মাকে এসে বলিনি, কোন গার্জিয়ান এসে আমার মাকে বলে দিয়েছে, মা বলেছে এইসব হয়েছে, আমাকে বলিস নি কেন? খাতা ক্যান্সেল করে দেবো হোয়াইট না থাকলে হ্যাঁ সেটাই তো কথা, রেজিস্ট্রেশন রোল উল্টো লিখেছো, খাতা পাল্টে দেবে, খাতা কি কম আসে নাকি? দেয়নি ওই খাতা তো খাতায় অনেক লিখেছিল, থাকে। দেয়নি। হ্যাঁ, খাতা অবশ্য অনেক সময় মানে প্রশ্ন করে যে কেন আপনার সেন্টার, দেখো খাতা অনেক থাকে, ঠিক আছে? ধরো আমি গার্ড আছি, ঠিক আছে, আমাকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে যে কেন আমার সেন্টারে একটা খাতা বেশি লাগলো। তাহলে তার মানে কি আমি স্টুডেন্টদের ভালো করে বুঝাইনি যে কোন জায়গাটা রোল লিখতে হবে, কোন জায়গাটা রেজিস্ট্রেশন লিখতে হবে। এবার বাচ্চারা তো অত বোঝে না, তাদেরকে বলছে না আর খাতা দেওয়া যাবে না। তোমার যদি সেই নলেজটা থাকতো তখন তুমি স্যারকে বলতে, স্যার দোষটা আপনার, আপনি আমাকে বলেননি কোথায় রোল কোথায় রেজিস্ট্রেশন লিখতে হবে, তখন দিয়ে দিত। বুঝতে পারলে? ওটা ম্যাম ছিল, আমার সঙ্গে ঝগড়া করতো, ম্যামদের তো চেনে না, ম্যামের সঙ্গে স্যার বলা যাবে না, ম্যামের স্যার। সঙ্গে বলা যায় না। চলো দেখো এদিকে দেখো, এঁকে দেখাতে হবে। সব এঁকে দেখাতে হবে। এদিকে তাকাও, এই জ্ঞানী মানুষ এদিকে তাকাও,
কি অন্য জায়গায় নিতে পারতাম তো আরো। অন্য জায়গায় লিখেছি তাই ওখানে নিয়েছি। কি মুশকিলে পড়া গেছে। এখানে লিখেছি, যদি লেখা এখানে থাকতো তাহলে এখানে নিতাম। বলো নাটা দিতে চালা। চলো দেখো এবার শোনো, মনে ঢুকে যাবে তো। এই আস্তে 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 মানে কালো। এদিকে দেখো, পরেরটা দেখো, x প্লাস y এর ভ্যালু 0 থেকে 1 এর আগে পর্যন্ত। তাহলে x প্লাস y ইকুয়াল 0 মানে এইটা, x প্লাস y ইকুয়াল 1 মানে এইটা, ঠিক তো? এবার আমাদের কথা যেরকম হচ্ছিল যে আমরা একটা x নিয়েছি আর একটা y নেব, মানে আগে x এর ইন্টিগ্রেশন এখানে করছি তো এখানে আগে y এর করব, ইচ্ছা তো আমাদের যা খুশি করতে পারি তো। তো সেই বক্তব্য অনুযায়ী আমি কি করলাম, চলো এক কাজ করা যাক, x এর ইন্টিগ্রেশন মানে হরিজন্টাল স্ট্রিপ, y এর ইন্টিগ্রেশন মানে ভার্টিক্যাল স্ট্রিপ। কিন্তু হ্যাঁ ওই 1 এ ঠেকবে না, একটু পারলে চেষ্টা করো। চলো হলো, হলো আচ্ছা, আমি তার পরেরটাও ভার্টিক্যালি আঁকছি, লাস্টেরটা হরিজন্টাল করে দেবো আবার, ঠিক আছে? তারপরে দেখো 1 থেকে 2 এর মধ্যে, 2 এর থেকে ছোট, আমি এটাও ভার্টিক্যালি করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এটা কোথায় বলো তো? এটা একটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামটার দিকে তাকাও, দরকার হয় নাম দাও, নাম দাও সুন্দর করে, এটা ও, এটা এ বি সি ডি ই এফ জি, ঠিক আছে? ই দিচ্ছেন রিড উপরে থেকে গেছে ও ই তো আছে অলরেডি, তাহলে এইচ দিয়ে দাও ওটাকে। সিকোয়েন্সটা ভুলে গেল আবার আরে গেছে গেছে তো কি যায় আসে? এর মানে সবকিছুতে পারফেকশন চাই, বলছো না আগে দেখ জিনিসটাকে। অসুবিধা নেই। নামটা লিখে দে না। হ্যাঁ। ওটা অসুবিধা নেই। নিজের নাম আমাদের স্যার করতে নিজের নাম লিখে দিতে। একজনের নাম ধরতে এরকম করে আঁকলে এরকম করে আর এ যে এরকম হয়ে গেল। ঠিক আছে চল, হয়েছে? আচ্ছা এবার দেখো লাস্টে, দেখো এদিকে দেখো, এদিকে দেখো, লাস্টে x plus y equal 3। ও বাই দ্য ওয়ে, যেটা বলছিলাম যে এই এক একটা জিনিস দেখো না, এদিকে তাকাও, এদিকে তাকাও, যখন তুমি এই রিজিয়নটা এসছো x plus y এর ভ্যালু 0 থেকে 1, তখন কিন্তু ট্রাপিজিয়াম তৈরি হয়ে গেছে। ট্রাপিজিয়ামটা কি? O A H F, x plus y এর ভ্যালু 0 থেকে 1 মানে O A H F, ট্রাপিজিয়াম। তারপর x plus y এর ভ্যালু 1 থেকে 2, এইটার মানে কি? x plus y এর ভ্যালু 1 থেকে 2, এটার মানে কি? আরেকটা ট্রাপিজিয়াম A B D H, A B D H, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা তারপরে x plus y এর ভ্যালু 2 থেকে 3, এর মানে হলো ট্রায়াঙ্গেলটা, এখানে ধরো আবার হরিজন্টাল করছি, BCD ঠিক আছে? x plus y এর ভ্যালু 2 থেকে 3, খেয়াল করো এইখানে কিন্তু একটা পয়েন্টে গিয়ে শেষ হচ্ছে, সিঙ্গেল পয়েন্টে শেষ হচ্ছে। এই যে x plus y এর ভ্যালু 3 এর থেকে ছোট মানে ওই পয়েন্টের আগে, এই লাইনটা থেকে শুরু হচ্ছে, x plus y equal to 2 থেকে শুরু হয় ওই পয়েন্টের আগে। আর যখন তুমি বলছো x plus y equal to 3, এটা জাস্ট একটা সিঙ্গেল পয়েন্ট, এই একটা পয়েন্ট c পয়েন্টটা, যার কোঅর্ডিনেট 1,2, যার উপরে কোনো ইন্টিগ্রেশন হবেই না। বুঝেছো কথা? হ্যালো 5 মিনিট, হ্যাঁ বলো, অতটা টাইম নেই, মানে ক্লাসের মধ্যে আছে। হ্যাঁ ওই 5টা, মানে বলো। হ্যাঁ একটু পরে ব্রেক পাবো, ঠিক আছে? ঠিক আছে আমাকে দিবে দেখাচ্ছে এই কি মাইলেরি, চলো যেটা বলছি, চার্জ হয়ে গেছে? यस মাইলেরি ফাইল আছে কি দিবে। আচ্ছা যেটা বলছি ভালো করে শোনো, ভালো করে শোনো, একটা সিঙ্গেল পয়েন্ট আছে, ঠিক আছে? এই একটা সিঙ্গেল পয়েন্ট আছে, ঠিক আছে? এবার সিঙ্গেল পয়েন্টের উপরে না একটা শুধু সরু সুতো দাঁড়িয়ে থাকে,
তোমরা ছোটবেলায় যখন বিন্দু পড়েছো, পয়েন্ট কাকে বলে? পয়েন্ট, হোয়াট ইজ আ পয়েন্ট? যার না আছে কোনো দৈর্ঘ্য, না আছে কোনো প্রস্থ, না আছে কোনো উচ্চতা, জাস্ট একটা অবস্থান আছে। সো ইট ইজ আ পয়েন্ট। সি একটা পয়েন্ট। এই নিজেদের মতো বকবক পরে করবে, এদিকে তাকাও। x + y = 3 মানে একটা সিঙ্গেল পয়েন্ট। যেহেতু তোমাকে রিজিয়নে থাকতে হবে, তুমি তো রিজিয়নের বাইরে চলে যাবে না, তোমাকে রিজিয়নে থাকতে হবে, তাহলে x + y = 3 মানে ইট ইজ আ সিঙ্গেল পয়েন্ট। যখন একটা সিঙ্গেল পয়েন্ট আছে না, ওর উপরে শুধু একটা অবস্থান আছে, না আছে দৈর্ঘ্য, না আছে প্রস্থ, না আছে উচ্চতা। ওর উপরে তুমি কাউকে দাঁড় করাবে যে তারও সেও একটা ওই সরু হয়ে দাঁড়াবে, তার উচ্চতা আছে, আর কিছু নেই। শুধুর মধ্যে একটা সেটা তো স্যার জুম করলে দৈর্ঘ্য বস্তু দেখা যাবে। পয়েন্টকে জুম, তাহলে তো টেকনিক্যালি তুমি যেটা বলছো, একটা পয়েন্ট তুমি যখন ড্র করবে তাকে জুম করলে তারও দৈর্ঘ্য বুঝতে বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে পয়েন্ট বলে কিছুই হয় না। তাহলে তো হয় না ওয়ান ডাইমেনশনের অস্তিত্ব। তুমি আঁকতে পারো না, সেটা তোমার প্রবলেম। হয় না নয়, আছে অবশ্যই, সিঙ্গেল অ্যাটম কাল্পনিক। কাল্পনিক তো। জিরো ডাইমেনশন পয়েন্ট। হ্যাঁ, কিন্তু সেটা কাল্পনিক, কারণ তুমি আঁকতে পারবে না। ঠিক আছে, আচ্ছা 2D আর 3D টাই বাস্তবে দেখতে পাই। বোঝা গেল? দেখো দেখতে পাচ্ছ? দেখো একটা কথা বলি, শোনো আমার এদিকে তাকাও, এদিকে তাকাও, একটা কথা বলি, খুব সহজ কথা বলছি। দেখো, ধরো তোমাকে ইন্টিগ্রেশন দেওয়া হলো e⁻ -x² dx, তুমি বলে ইন্টিগ্রেশন করতে পারছি না। তো এটা তো আমাদের প্রবলেম, আমরা ইন্টিগ্রেশন করতে পারছি না, কারণ আমরা এর সাবস্টিটিউশন জানি না। আর তো x² টাকে সাবস্টিটিউট করলে হয়ে যাবে। করে দেখো, করে দেখো, আপনি মেনে এখানে এটা অন্য করে দেখো। ট্রায়াল করে দাও পরে। ঠিক আছে, ঠিক আছে, করে দেবে, কিন্তু বলেছে ও মিলিয়ে নিও, ঠিক আছে? তো এটা না বাড়িতে গিয়েও করে ফেলবে, গুগলে সার্চ করে গুগলও করতে পারবে না, এমনি দিয়েছি এটা। আরে এটা নিশ্চয়ই হয় না বলে স্যার টেস্ট করার জন্য বলছে হয় না বলে গুগলও করতে পারবে না। তুমি গুগল কেন, এআই কাজে লাগাও তাও হবে না, যা খুশি কাজে লাগাও তাও হবে না, কারণ এর সাবস্টিটিউশন হয় না। অ্যানসার দিতেছিল এর সাবস্টিটিউশন হয় না। ইন্টিগ্রেশন কিভাবে করবে এটাকে? যদি করতে চাই, এই e⁻x এর সিরিজ লিখতে হবে, সেই সিরিজকে আমি ইন্টিগ্রেট করতে পারবো, কিন্তু অরিজিনাল ইন্টিগ্রেশন আমি জীবনেও করতে পারবো না। কথা বুঝেছো? cos x - i sin যাবে ABC তাতেও হবে না, সিরিজ দিয়ে করতে হবে, ঠিক আছে? তো ব্যাপারটা এরকম যে আমি পারছি না, তুমি পারছো না, সেটা অঙ্কের সমস্যা নয়। অঙ্ক এই ইন্টিগ্রেশনটার জন্য সাবস্টিটিউশন আমাদেরকে জানতে দেয়নি, আমরা এখনো সেই সাবস্টিটিউশনটা পাইনি, তাই ইন্টিগ্রেশন হচ্ছে না। কথাটা বুঝেছো? সাবস্টিটিউশন আমাদের কাছে নেই, যদি থাকতো আমি ইন্টিগ্রেশন করে ফেলতাম। যদি আমাদের বইতে কোথাও না কোথাও এর সাবস্টিটিউশন লেখা থাকতো, তাহলে ইন্টিগ্রেশন হতো। সাবস্টিটিউশন লেখা নেই, তাই ইন্টিগ্রেশন হচ্ছে না, ব্যাপার এটাই, ঠিক আছে? ঠিক তেমনি একটা পয়েন্ট আমরা আঁকতে পারছি না, তাহলে কি পয়েন্ট বলে কিছু হয় না? পয়েন্টের কনসেপ্ট ভুল হয়ে গেল? তা তো কখনোই নয়। পয়েন্ট পয়েন্ট, তার কনসেপ্ট তার মতো আছে, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইবার এই পয়েন্টের উপরে তুমি কিছু করতে পারবে না, কেন বলো তো? কারণ পয়েন্ট কোনো রিজিয়ন নয়। তুমি তো x এবং y দিয়ে ইন্টিগ্রেট করবে, x এবং y দিয়ে ইন্টিগ্রেট করতে গেলে ইউ নিড আ রিজিয়ন, একটা অঞ্চল দরকার। একটা পয়েন্ট কোনো অঞ্চল নয় যে তুমি তার উপরে x y দিয়ে ইন্টিগ্রেশন করবে, ঠিক আছে? তাই এর উপরে ইন্টিগ্রেশনের ভ্যালু হবে 0, এমনিতেই 0, ঠিক আছে? তাহলে তোমার মোট 1 2 3 4 চারটে ইন্টিগ্রেশন হবে। 5 নম্বর ইন্টিগ্রেশনের ভ্যালু তুমি অলরেডি জানো, দ্যাট ইজ 0, কারণ ওটা কোনো অঞ্চল নয় যে তার উপর তুমি x y দিয়ে ইন্টিগ্রেশন করবে। ইট ইজ আ পয়েন্ট। ইভেন যদি এটা লাইনও হয়, পয়েন্ট কেন, যদি এটা সিঙ্গেল লাইনও হয় না, তার উপরে তো তুমি x y দিয়ে ইন্টিগ্রেশন করতে পারবে না। x y দিয়ে ইন্টিগ্রেশন করতে গেলে তোমার একটা অঞ্চল লাগবে। তাহলে একটা পয়েন্টের উপর, একটা লাইনের উপর এই ধরনের ইন্টিগ্রেশন সব সময় 0 দেবে। বাউন্ডেড এরিয়া না হলে করা যাবে না, সেটা কথা না। একটা লাইনের ছোট কাটা অংশ হলেও করা যাবে না, লাইন সেগমেন্ট হলেও করা যাবে না। লাইন সেগমেন্ট তো বাউন্ডেড, এলপিপি তে করেছো না লাইন সেগমেন্ট, কনভেক্সে করেছো না, তো দ্যাট ইজ আ বাউন্ডেড সেট লাইন সেগমেন্ট। কিন্তু তুমি সেখানেও ইন্টিগ্রেশনটা করতে পারবে না। এই ইন্টিগ্রেশন, ডাবল ইন্টিগ্রেশন কেন পারবে না? কারণ ডাবল ইন্টিগ্রেশন করতে গেলে x y লাগে, তো ওই লাইনের উপর তো তুমি x y দিয়ে মুভ করতে পারবে না। তো এই জন্য এমনিতেই ডাবল ইন্টিগ্রেশনের ভ্যালু 0 হবে, সে লাইন হোক বা পয়েন্ট হোক, তারপরে এমনিতেই ডাবল ইন্টিগ্রেশন 0 হবে। তাই তোমাকে করতে হবে 1 2 3 4 চারটে ইন্টিগ্রেশন। 5 নম্বর ইন্টিগ্রেশনটা এমনিই 0 বাই ডিফল্ট, অটোমেটিক 0। বুঝতে পেরেছো? এই যে সুন্দরভাবে শুনলে বুঝে গেলে, মাঝখানে যদি খাওয়ার কথা বলতে এটা সেটা বলতে তাহলে বুঝতে না,
এইটাই আমি বলছি, একটু বুঝে নাও, তারপরে তো ছুটি, মানে মাঝখানে ব্রেক, তারপরে ছুটি, ঠিক আছে? তখন তো যা খুশি খাবে, যা খুশি করবে, বুঝেছো? একটু বুঝে নাও। চলো তাহলে এইবার আমি ইন্টিগ্রেশনটা করব, ঠিক আছে? চলো, দেয়ারফর বারণ করলাম কিন্তু, পড়ায় মন দিতে বললাম। ডাবল ইন্টিগ্রেশন মানে স্যার আমার ডাবল ইন্টিগ্রেশনের জন্য স্যার মিনিমাম 2D হতেই হবে। আরে R2 রিজিয়ন হতেই হবে, রিজিয়ন ছাড়া হবে না। আর R3 এর জন্য 3D হতে হবে। অবশ্যই ইন্টিগ্রালের অবশ্যই অবশ্যই। আচ্ছা, একটু ভালো করে তাকাও এদিকে সবাই, ঠিক আছে? এইটা থেকে আমি কি লিখছি, আগে আমি লিখবো, তারপরে তোমরা লিখবে, ঠিক আছে? একটা লাইন করে লিখবে, তারপরে তোমরা লিখবে। প্রথমে ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে OFG, আমি লিখবো OFGO, অফ গো। OMG দিয়ে দিই না। না, সব সময় যেখানে শুরু হবে সেখানে শেষ হবে। ও OMG বলছো? হ্যাঁ, সেটা তো তাহলে এম নাম দিতে হবে, ঠিক আছে? স্যার অত ভাবছি না। দেখো, যেখানে শুরু হবে সেখানে শেষ হবে। শুরু যদি তুমি ওতে করো তাহলে ওতে শেষ করতে হবে, এই নিয়মটা তোমাকে মেইনটেইন করতে হবে। আচ্ছা, এই অঞ্চলের মধ্যে দেখো এখানে ভ্যালু হচ্ছে মাইনাস, দেখেছো? কথা বলতে বারণ করলাম। এই অঞ্চলের মধ্যে ভ্যালু হচ্ছে -1, তাহলে এটার জায়গায় তুমি -1 বসাও, dx dy করো, ঠিক আছে? ক্লাস দিতে ক্লাসটা কি যে বলবো তোমাকে, সব ক্লাস তো যতগুলো এই কথা তুই কেন এত নিজে আজে বাজে বকছিস? আমি না ভাই বকছি আজে বাজে। আচ্ছা এদিকে দেখো, চুপ চুপ, আগে আমাকে লিখতে দাও, তারপর তোমরা যা খুশি বলবে একটু লিখে নিতে দাও। দেখো, এইবার আমি পরেরটাই যাব। সবকটা ক্লাস করব? না না দাঁড়াও, এখন লিখো না, আমি বললাম না এই লাইনটা শেষ করবো, তারপর তুমি লিখবে। তারপর আমি পরেরটাই যাব। পরেরটাই যখন যাব না, এদিকে দেখো, পরেরটাই যখন যাব, আমার এই ট্রাপিজিয়ামের উপর আমি অঙ্ক করতে পারবো না, আমাকে দুটো পার্টে ভাঙতে হবে। একটা হচ্ছে এই সামান্তরিক, ঠিক আছে? তার জন্য এর আবার নাম দিতে হবে, এই পয়েন্টে নাম দিয়ে দিলাম m, ঠিক আছে? ওকে, তাহলে আমাকে একটা এই সামান্তরিক নিতে হবে আর একটা ত্রিভুজ নিতে হবে, ঠিক আছে? তো সামান্তরিকটা আগে লিখে নেব, OMHF, সামান্তরিকের উপর ভ্যালু হচ্ছে 0। তারপর একটা ত্রিভুজ নিতে হবে, ত্রিভুজটার নাম হচ্ছে OAMO, মা হয়েছে? ওয়াও। এবার পরে এই জিরোটা করতে গিয়ে লিখেছি, দেখেছো? হ্যাঁ। এই জিরোটা এখানেও বসেছে, এখানেও বসেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আবার পরেরটায় আবার দেখো, সামান্তরিক আছে, ত্রিভুজ আছে, ঠিক আছে? চলো সামান্তরিকটা আগে নিয়ে নিচ্ছি, ABDM, one dx dy ABDM এ, one dx dy হ্যাঁ, তো এখানে ভ্যালু হচ্ছে 1, সো 1 dx dy। আবার তারপরে ত্রিভুজটা MDH, ঠিক আছে? ওকে, তাহলে প্লাস মোহাম্মদ মশলার কোম্পানিটা। MDHM, ও হ্যাঁ তো। ঠিক আছে? one dx dy 1 dx dy প্লাস, আচ্ছা তারপরে চলো ত্রিভুজ আছে। BCDB, বিসিডি হ্যাঁ। তারপরে কত ভ্যালু, কত BCDB তে 2, 2 dx dy আমরা ডিডিসি করেছিলাম। হয়েছে? তাহলে পুরো লাইনটা বুঝেছো? এবার লেখা শুরু করে দাও, লাইনটা কমপ্লিট করো। লেখা স্যার বলছি যখন আমার 0 আসছে যোগ করলাম কেন? স্যার লেখার কোনো দরকার নেই। লেখার দরকার নেই, কারণ তুমি তো এখন শিখছো, সবে তুমি লার্নার স্টেজে আছো, ওই জন্য আমি লিখেছি। যখন প্রো হয়ে যাবে তখন আর লিখবো না, বুঝে গেছো? তুই এখন নুবরা। লাস্টেরটা ওই জন্য তো লিখলাম না। লাস্টেরটা তো এমনি লিখবো না। দেখো লাস্টেরটা লেখার মতো কিছু নেই, তার কারণ হচ্ছে এইখানে এমনিতেই ইন্টিগ্রেশনই 0 হবে, তাই এমনি লিখবো না। সে লার্নার থাকি বা প্রো থাকি সবসময় লিখবো না, ঠিক আছে? নাও আচ্ছা, চলো টুক করে। তাহলে যখন স্যার আমি নিজেকে প্রো ভেবে জিরো দুটো কেটে দিচ্ছি জায়গা কম আসলে আগে তুমি জিরোগুলোকে খেয়ে নিয়েছো সেটা বলো না। এটা শেষ করি।
এই অঙ্ক প্রথম যখন তুমি করছো বুঝতে গেলে একটু টাইম লাগবে, ঠিক আছে, কারণ এর মধ্যে অনেক কিছু আছে, টুক 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 করে বুঝতে হবে। একবার বুঝে গেলে এই অঙ্কটা আমাদের 5 মিনিটের বেশি লাগবে না। আমি আমার আঁকা আলাদা। আচ্ছা বলো তো m পয়েন্টের কোঅর্ডিনেট কত? m এই লাইনটা দিকে দেখো, এই লাইনটা হচ্ছে x y, 1 0, না 1, এই 0, এই লাইনটা হচ্ছে x y = 1। 0, আস্তে x y = 1 টা y অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করেছে, y অ্যাক্সিস মানে x = 0, তাহলে x এর ভ্যালু 0 তো হবেই হবে তো, হ্যাঁ আর y এর ভ্যালু x এর জায়গায় 0 বসাও, y এর জায়গায় 1 চলে আসলো। মনে হয় বলছি না, আমরা তো ভাবলাম হচ্ছে মানে 1 এর প্যারালাল। হ্যাঁ ভাবাই যায় একই ব্যাপার, যেভাবে ভাবো ঠিক জিনিসটা হার্ড করতে পারলেই হয়ে গেল। যতক্ষণ তুমি কারেক্ট ততক্ষণ কোনো সমস্যা নেই। নেই। হয়েছে? না স্যার একটু তাড়াতাড়ি করো। তুমি নিচে মার্জিন কিনে নিস কেন? মানে এই বহু জায়গায় রাখি খাতে আজকে দিন খাতে। এই ওকে করতে দাও, তুমি তোমার করো, বাড়িতে গিয়ে ফেয়ার করবে এবার, ঠিক আছে? স্যার বাড়িতে গিয়ে বাহ, তোমার ঠিকঠাক আছে। দেখতেই পারি না আমি তুলেছি। তোর পাশে যে বসে তোর খাতা উদ্ধার আমার হাতে লেখা দেখলে লোকে পাগল হয়ে যাবে। তাকে দেখে পাস করে দিলাম। এটা দেখে কি বলবো? চলো রেডি, এই আস্তে আস্তে, আর কথা নয়, এবার আমাকে পড়াতে দাও, বোঝাতে দাও। এদিকে দেখো, আমি করে দেখি। টানো তো, ওর ঝুঁটিটা ধরে টানো তো। বারণ করছি যত, কথা যত বলবে তত দেরি হবে, এই হচ্ছে ব্যাপার। মনীন্দ্রনাথ ঠাকুর। এই এদিকে তাকাও, এবার আমরা কি করব জানো? এদিকে তাকাও, আমরা এখানে কটা আছে? 1 2 3 4, চারটে তো, মাঝখানে দুটো তো জিরো। এই চারটেকে আলাদা আলাদা করব, ক্যালকুলেট করে ভ্যালুগুলো বসিয়ে যোগ করব, আনসার পেয়ে যাব। বুঝতে পেরেছো? এবার নাও বলে শুরু করছি, নাও। এখন আমি তো এইটা করব তো, তাহলে এটা লেখো আগে, ডাবল ইন্টিগ্রেশন OFGO -1 dx dy ইকুয়ালস টু, এবার শোনো ভালো করে, দেখো তুমি তো অলরেডি স্ট্রিপ এঁকে বসে আছো, তাহলে তুমি জানো যে তুমি আগে x এর ইন্টিগ্রেশন করবে, তারপরে y এর ইন্টিগ্রেশন করবে, এটা তুমি জানো। তাহলে এবার দেখো, তুমি লাস্টে y এর ইন্টিগ্রেশন করবে। তোমাদের একটু আগে ইটারেটেড লিখেছিলাম, মনে আছে? যার ইন্টিগ্রেশন লাস্টে হয় সে প্রথমে বসে, মনে পড়ছে? আগে x এর করবে, x এর করবে তো আগে। এবার দেখো তো x এর ভ্যালু এই লাইনটার উপরে কত, স্ট্রিপটার দিকে তাকাও, শোনো স্ট্রিপটার দিকে তাকাও, ধরো স্ট্রিপটা এদিকে দেখো, আমার স্ট্রিপটা মনে করো আমার এই পেন, ঠিক আছে? স্ট্রিপটাকে পেনের সাথে কল্পনা করো, পেনের একদম অন্তিম বিন্দুটা, এন্ড পয়েন্ট যার উপর আছে, সেখানে x এর ভ্যালু দেবো, কারণ এটা x এর ইন্টিগ্রেশন। তাহলে স্ট্রিপের একদম অন্তিম পয়েন্ট মানে স্ট্রিপের এই বিন্দুটা কার উপর আছে? x = -1, তাহলে ওখানে x এর ভ্যালু -1, তাহলে আমি টুক করে ওখানে গিয়ে লিখে দেবো নিচে -1। এবার চলো স্ট্রিপের মাথাটা ঠিক শেষ হচ্ছে যেখানে, সেখানে x না, সেখানে x এর ভ্যালু হচ্ছে -y, x + y = 0, তাহলে x এর ভ্যালু -y, তাহলে এইটা -y। দেখো সবাই বুঝলে কিনা? এই স্ট্রিপ, এই তোমার স্ট্রিপের একদম শেষটা কোথায় আছে? x = -1, দেখো এই লাইনে। স্ট্রিপের একদম মাথাটা কোথায় আছে? এই লাইনে। লাইনের ইকুয়েশন x + y = 0, তার মানে x এর ভ্যালু -y। তাই জন্য স্ট্রিপের উপর x এর লিমিট -1 থেকে -y হয়েছে। ওখানে y এর ভ্যালু 0 দিলে হবে, মানে x এর ভ্যালু 0 হলে হবে। কোথায়? আপার লিমিট। হ্যাঁ আপার লিমিট তো এই লাইনের উপর। তুমি যদি স্ট্রিপটাকে নিচে আঁকতে, স্ট্রিপটা তো বড় হয়ে যেত। স্ট্রিপটা স্ট্রেচেবল স্ট্রিপ, এই স্ট্রিপটাকে যদি নিচে আঁকতে, স্ট্রিপটা বড় হতো সাইজে। যত উপরে নিয়ে যাবে তত সাইজে ছোট, যত নিচে আনবে। আমি করতাম যে লোয়েস্ট ভ্যালু আর হাইয়েস্ট ভ্যালুটাকে পুট করে দিতাম। না, হবে না, এখানে স্ট্রিপ অনুযায়ী কাজ হবে, ওই জন্য তো স্ট্রিপ আঁকা, নাহলে স্ট্রিপ আঁকার দরকারই হতো না। না, এটা দেখে আচ্ছা বিশাল। বুঝতে পেরেছো? এই স্ট্রিপটাকে এদিকে তাকাও, সবাই এদিকে তাকাও, এই স্ট্রিপটাকে আমি নিচে যদি আঁকতাম, কেউ একটা জিজ্ঞেস করলো না আমাকে, তুমি জিজ্ঞেস করলে তো নিচে আঁকলেন না কেন? তুমি জিজ্ঞেস করলে না, নিচে আঁকলে সাইজে বড় হতো।
উপরে যত আঁকবো সাইজে ছোট হবে। স্ট্রিপটা অটো অ্যাডজাস্টেবল স্ট্রিপ। বুঝতে পারলে কি টেকনোলজি চলছে ভেতরে? বুঝা গেল? হ্যাঁ ইয়ারই মাথায় বুঝা গেল? এদিকে দেখো, এই স্ট্রিপটা হচ্ছে অটো অ্যাডজাস্টেবল স্ট্রিপ। এর ভেতরে অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট আছে। তুমি যদি একে নিচে আঁকো বড় হয়ে যাবে, উপরে আঁকলে ছোট হয়ে যাবে। ন্যানো টেকনোলজি। তাহলে এর বাঁ দিকটা এই লাইনের উপরে, মাথাটা এর উপরে। তাহলে এর মাথাতে x এর ভ্যালু কত দেখতে হবে, এর বাঁ দিকে মানে শেষে x এর ভ্যালু কত দেখতে হবে। তাহলে x এর ভ্যালু -1 থেকে -y। বুঝতে পেরেছো? এবার এই স্ট্রিপটাকে একদম নিচে থেকে একদম উপরে নিয়ে যাবে। সব সময় তোমার মোশন হবে ডাউন টু আপ আর লেফট টু রাইট। ডাউন টু আপ কার ক্ষেত্রে হবে জানো? হরাইজন্টাল স্ট্রিপের ক্ষেত্রে। ঠিক আছে? কি বলছি শুনছো? কি বলছি শুনতে পাচ্ছ? ডাউন টু আপ কার ক্ষেত্রে হবে? হরাইজন্টাল স্ট্রিপের ক্ষেত্রে। আর লেফট টু রাইট কার ক্ষেত্রে হবে? ভার্টিক্যাল স্ট্রিপের ক্ষেত্রে। ঠিক আছে? হয়েছে? এদিকে তাকাও। তাহলে ডাউন টু আপ যাব, তাই না? হরাইজন্টাল তো আমার। তাহলে ডাউন টু আপ যাব। তাহলে এই স্ট্রিপটাকে যদি একদম নিচে রাখতাম আর যদি একদম উপরে নিয়ে যাই, যদি একদম নিচে রাখি তাহলে এর সাথে ম্যাচ করবে, এই লাইনের সাথে ম্যাচ করে যাবে। ঠিক আছে? এই লাইনের উপর আমাকে y এর ভ্যালু দেখতে হবে, কারণ এবার আমি x এর লিমিট হয়ে গেছে, y এর লিমিট দেখছি। ঠিক আছে? ওই জন্যই ডাউন টু আপ মুভমেন্ট করাচ্ছি, y এর লিমিট দেখার জন্য। y এর লিমিট দেখবো যখন ডাউন টু আপ মুভমেন্ট করাবো, যদি x এর লিমিট দেখতাম তাহলে লেফট টু রাইট মুভ করাতাম। বুঝতে পেরেছো? তাহলে এই স্ট্রিপটাকে একদম নিচে নিয়ে এলাম, যার উপর মিশছে সেখানে y এর ভ্যালু 0। তাকাও, মিশেছে তো? 0 তো? তাহলে এই y = 0। এবার এই স্ট্রিপটাকে একদম উপরে নিয়ে যাও, যেখানে যাচ্ছে সেখানে y এর ভ্যালু 1। তাহলে 0 থেকে 1 लिमिट हो गया। आसान है? आसान नहीं है? चलो ठीक है। এই স্ট্রিপের একদম বাঁদিকে, একদম বাঁদিকে এই স্ট্রিপটা দেখো, হ্যাঁ একদম বাঁদিকে এই লাইনে সবসময় ফিক্সড। তাহলে এই লাইনের উপর ইকুয়েশনটা হচ্ছে x = -1। তাহলে x এর ভ্যালু -1 বসলো। হরিজন্টাল স্ট্রিপ মানে x এর ভ্যালু দেখবে, আর ভার্টিক্যাল স্ট্রিপ মানে y এর ভ্যালু দেখবে। ঠিক আছে? এবার স্ট্রিপের মাথাটা এই লাইনের উপর বাঁধা রয়েছে, ফিক্সড রয়েছে, তাই জন্য তো অটো অ্যাডজাস্ট হবে। তাহলে এই মাথায়, স্ট্রিপের এই মাথায় x এর ভ্যালু কত সেটা জানতে গেলে এই লাইনের উপর x এর ভ্যালু দেখতে হবে। ওই লাইনের উপর x এর ভ্যালু কত? x + y = 0, তার মানে x এর ভ্যালু -y। তাহলে x এর ভ্যালু -y আপার লিমিট। এবার তোমার স্ট্রিপটা হরাইজন্টাল, সেখান থেকে y এর ভ্যালু বুঝতে গেলে স্ট্রিপটাকে ডাউন টু আপ মুভ করাতে হবে। তাহলে একদম নিচে নিয়ে আসো, সেখান থেকে একদম উপরে, যতটা সম্ভব নিচে নিয়ে আসা যায় নিয়ে আসো। ঠিক আছে? সেখান থেকে একদম টপে দেখবে তীর ধনুক ছোড়ার সময় পেছনে টানা হয়, তারপর ছাড়া হয়। তুমি নিচে নিয়ে আসে তারপর ছেড়ে দেবে, রকেট লঞ্চার স্যাট করে উঠে যাবে। বুঝতে পারলে? ওই স্যাট করে গিয়ে যেখানে মারবে সেখানে y এর ভ্যালুটা দেখতে হবে, সেই y এর ভ্যালুটা মাথায় 1, আর নিচে মিনিমাম যেখানে টেনে রেখেছিলে সেখানে y এর ভ্যালুটা দেখতে হবে, y এর ভ্যালু 0। ক্লিয়ার? একদম পরিষ্কার? এবার এই ইন্টিগ্রেশনটাকে তুমি যেরকম শিখেছো ছোটবেলা থেকে সেই পদ্ধতিতে করব। চলো, ইকুয়ালস এই আগে এই ইন্টিগ্রেশনটা হচ্ছে, তাহলে -1 তো কনস্ট্যান্ট, আর লিমিট মানে x হয়ে গেল, x এর ভ্যালু কত? -1 আর -y। তাহলে -1 বাইরে বার করে দাও, এই y এর ইন্টিগ্রেশনটা বাইরে রাখো। এটা কিন্তু সবার শেষে হবে, টুক করে এটাকে ধরে করে দিলে এটা যেন না হয়। এই y এর ইন্টিগ্রেশন সবার শেষে হবে, আগে হয়ে গেলে তুমি বিপদে পড়বে। বুঝতে পেরেছো? ওকে, এবার এই ইন্টিগ্রেশনটা আগে করো। তাহলে দেখো -1 তো বাইরে বার করে দিয়েছি, তাহলে dx এর ইন্টিগ্রেশন করলে x এর ভ্যালু -y, আবার x এর ভ্যালু -1। তার মানে কিভাবে বুঝবে? -y -1 সেকেন্ড ব্র্যাকেটে দাও, dy। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? যেটা পাশে হচ্ছে নিচে দিয়ে দিচ্ছে কে পাশেই তো সব পাশে, কোনো নিচের ব্যাপার নেই, যেরকম নরমাল লোকে লেখে সেরকমই, কোনো নিচে পাশের ব্যাপার নেই, যেরকম লোকে নরমাল ইন্টিগ্রেশন লেখে সেরকমই। ঠিক আছে? আচ্ছা, এবার এই ভ্যালুটা কত হলো? -y + 1 মানে 1 - y, মাইনাস দিয়ে গুণ করে y - 1 করে দিচ্ছি। একই তো ব্যাপার, সেই আগে গুণ করো বা পরে করতে তো তোমাকেই হবে। এবার এটা ইন্টিগ্রেশন কমপ্লিট করো, তাহলে y² / 2
মাইনাস ওয়াই। লিমিট বসাবো আস্তে আস্তে, 0 থেকে 1 লিমিট বসাও, কত হচ্ছে 1 বসালে হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, 0 বসালে 0 তাহলে মাইনাস হাফ। এই সবাই বুঝেছো? বলো, যারা অনলাইনে আছো বলবে। হ্যাঁ স্যার। শিল্পা স্যার ওই ফার্স্টে আরেকবার বলে দিলেও ভালো। আচ্ছা আরেকবার বলছি, সবাই শুনে নাও, আবার বলছি। এই জায়গাটা সবাই জানতে চাইছে বারবার, এই জায়গাটা বলছি, তাই তো? এই জায়গাটা জানতে চাইছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে চলো দেখো, ভালো ভালো করে দেখো। নীল, এই তোমার গায়ে তো নীল জামা আছে, তোমাকেই বলছি। মুন্ডু ঘোরাচ্ছে খালি পেছনে 100 বার। দেখো এদিকে, তুমি আগে তোমার ছবি অনুযায়ী আগে এক্স এর ইন্টিগ্রেশন করছো, তারপরে ওয়াই। তাহলে এক্স এর ইন্টিগ্রেশন করা মানে এই স্ট্রিপের উপর এক্স এর ভ্যালু দেখতে হবে। স্ট্রিপটা যেহেতু হরাইজন্টাল, তাহলে এক্স এর ভ্যালু সবচেয়ে কম হচ্ছে ওর একদম বাঁ দিকে, আর সবচেয়ে বেশি হচ্ছে ওর একদম ডান দিকে। হরাইজন্টালি কি হয়, যত ডান দিকে যাবে এক্স এর ভ্যালু বাড়বে, যত বাঁ দিকে যাবে এক্স এর ভ্যালু কমবে। তাহলে এক্স এর সবচেয়ে কম ভ্যালুটা ওর বাঁ দিকে পাবে। কারা এরা? এক্স এর সবচেয়ে ডান দিকে ভ্যালুটা ওর, মানে ওর ডান দিকে সবচেয়ে ডান দিকে এক্স এর সবচেয়ে বড় ভ্যালুটা পাবে। তাহলে ওর সবচেয়ে বাঁ দিকে এক্স এর ভ্যালু হচ্ছে -1, ওর সবচেয়ে ডান দিকে এক্স এর ভ্যালু হচ্ছে -y। তাহলে এক্স এর ভ্যালু -1 থেকে -y। এবার তুমি y এর ভ্যালুটা দেখতে চাও, তাহলে স্ট্রিপটাকে একদম নিচে নিয়ে আসো, সেখান থেকে একদম উপরে নিয়ে যাবে। কিন্তু তোমাকে তো এই ট্রায়াঙ্গেলের মধ্যে থাকতে হবে, ট্রায়াঙ্গেলের বাইরে যেতে তো পারবে না তুমি। তাহলে ট্রায়াঙ্গেলে, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে থেকে স্ট্রিপটাকে যদি নিচে নিয়ে আসো, এই লাইনের সাথে ম্যাচ করবে, তখন y এর ভ্যালু 0, আবার এই পয়েন্টের সাথে ম্যাচ করবে একদম উপরে নিয়ে গেলে, তখন y এর ভ্যালু 1। তাহলে y এর ভ্যালু 0 থেকে 1। বুঝা গেল শিল্পা? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমাদের এই প্রথম ইন্টিগ্রেশনটা হয়েছে। বাকি তিনটে সাইড সাইড করে নেব, কারণ একটা বুঝে গেছি, একই কনসেপ্টে বাকিগুলো হবে। চলো তাড়াতাড়ি একদম সেটা সেট अगेन। হ্যালো হ্যালো, যাও ফোনটা ধরলাম কষ্ট করে, তাও আর কথা বলে না। চলো अगेन, চলো দেখো এদিকে দেখো, কোনটা? ABDMA। One dx dy equals to, চলো রেডি? 1 তো থাকা না থাকা একই ব্যাপার, ছাড়ো ওকে। আচ্ছা dx dy এর ইন্টিগ্রেশন করছো, কোথায় করছো? ABDMA। তাকাও এদিকে, AB কোথায় গো? BDMA। হ্যাঁ ঠিক আছে, তার মানে এই সামান্তরিকের ভেতর তুমি আছো, এই সামান্তরিকটা, তাই তো? তো তুমি তো আগে বলেছো যে তুমি আগে y এর ইন্টিগ্রেশন করবে, কারণ y এর প্যারালাল স্ট্রিপ আছে, তারপরে x এর ইন্টিগ্রেশন করবে নিশ্চয়ই। তাহলে আগে dx লিখতে হবে, কারণ x এর ইন্টিগ্রেশন সবার শেষে হবে, যে সবার শেষে থাকে তাকে আগে লিখতে হয়। তারপরে 1 আছে, 1 লিখবো না আমি, dy হলো। এবার লিমিট বসাবো। চলো দেখো, এই যে স্ট্রিপটা, এই স্ট্রিপের উপর কাজ হচ্ছে তো, ABDMA মানে এইটা এই সমান্তরিকটা। তাহলে এই স্ট্রিপের উপর কাজ হচ্ছে তো, এই স্ট্রিপে তুমি y এর ভ্যালু দেখছো, y এর ভ্যালু কি হয়? যত নিচে যাবে তত কমবে, যত উপরে যাবে তত বাড়বে। তাহলে y এর সবচেয়ে ছোট ভ্যালুটা এই স্ট্রিপের একদম নিচে আছে, আবার সবচেয়ে বড় ভ্যালুটা এই স্ট্রিপের মাথায় আছে। এই স্ট্রিপের একদম নিচে y এর ভ্যালু এই লাইনের সাথে ম্যাচ করবে। এই লাইনের উপর y এর ভ্যালু হচ্ছে 1 - x, x + y = 1, তার মানে y = 1 - x, এই লাইনের সাথে ম্যাচ করছে। তাহলে এখানে y এর ভ্যালু 1 - x, তাই জন্য আমি এখানে y এর ভ্যালু লিখলাম 1 - x। একটা ইকুয়েশন থেকে হচ্ছে প্রত্যেকবার আগেটা কিন্তু সব সময় ইকুয়েশন হয়েছে। দেখো এই যে -1টা, এটাও ইকুয়েশন থেকে এসেছে, x = -1। এই যে -1টা না, এও ইকুয়েশন থেকে এসেছে, x = -1। ঠিক আছে? দেখো এবার দেখো স্ট্রিপের মাথাটা, দেখো স্ট্রিপের মাথাটা এই লাইনে আছে, তো সেখানে y এর ভ্যালু কত বলো, নিজেরা বলো। গুড, ভেরি গুড, 2 - x। ঠিক আছে? এবার দেখো এদিকে দেখো, এই যে স্ট্রিপটা এটা ভার্টিক্যাল, তুমি চাও x এর ভ্যালু, তাহলে ভার্টিক্যালের জন্য লেফট টু রাইট, কিন্তু তোমাকে এই বলো সামান্তরিকের ভেতরে থাকতে হবে। তাহলে এই সামান্তরিকের ভেতরে একদম বাঁদিকে নিয়ে যাও, তার মানে এই লাইনে ম্যাচ করবে।
আবার একদম ডান দিকে নিয়ে যাও, তারপরে এই লাইনে ম্যাচ করবে। এই লাইনটা হলো y অ্যাক্সিস, তার ইকুয়েশন হচ্ছে x = 0, তাহলে এখানে x এর ভ্যালু 0, তাহলে তোমার লোয়ার লিমিট 0। আবার এটাকে একদম ডান দিকে নিয়ে যাও, তাহলে এই লাইনের সাথে ম্যাচ করবে। এই লাইনের ইকুয়েশন গায়ে লিখেছি দেখো x = 1, তাহলে এই লাইনের উপর x এর ভ্যালু 1, তাহলে এখানে x এর ভ্যালু 1 হলো। বুঝেছো না? চলো, ভেরি গুড। ইকুয়ালস এইটা আগে ইন্টিগ্রেশন করবে, আগে এই লিমিটটা রেখে দাও 0 থেকে 1, dx লিখো না, dx টা পরে লিখবে। এই ইন্টিগ্রেশন করলে হয় y এর ভ্যালু 2 - x টা আগে লেখো, -1 - x লেখো, শুধু 1 হবে পুরোটার কথা বলছি। dx। এবার এটাকে মাইনাস করে দাও, মাইনাস করলে পড়ে থাকে 1, তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 1 dx, তার মানে হয়ে গেল 1। ঠিক আছে? এবার পরের ইন্টিগ্রেশনটা আসবো, পরেরটা মানে এইটা লাস্ট টাইম ইংলিশ না লাস্ট এটা রেডি। কি ছিল? mdhm। চলো, আচ্ছা mdhm এ কিন্তু আমি কোনো স্ট্রিপ আঁকিনি। তোমার ইচ্ছা, তুমি কি চাও, হরিজন্টাল চাও না ভার্টিক্যাল চাও, বলো, যা বলবে বলো, একই, কোনোটাও বেশি না কোনোটাও কম না, যা খুশি বলো। হরিজন্টাল নেবে না, হরিজন্টাল নাও, চলো নিলাম। অবশ্যই এখানে কোথায় ঠেকছে সেটাও আবার মনে রাখতে হবে, ওখানে ঠেকছে না, ঠিক আছে, এখানে ঠেকবে, পুরোপুরি ঠেকবে। কারণ এর আগে ছিল, हाँ नहीं आगेगा तो करेगा कैसे, समझेगा कैसे। নিজের বোঝার জন্য ছোট ছোট করে এঁকে নিলাম সাইডে। তুমি যদি বুঝতে পারো তাহলে তো খুব ভালো। হ্যাঁ, নিজের সুবিধার জন্য, মানে স্যারের জন্য আঁকতে হবে না। না, সুবিধা এটাতেই, যদি তুমি স্ট্রিপটা আঁকো তবেই তোমার অঙ্ক ঠিকঠাক হবে, নাহলে অঙ্ক ভুল হয়ে যাবে, করতে পারবে না। তোমার নিজের সুবিধার জন্যই তুমি স্ট্রিপটা আঁকছো, স্যারের জন্য নয়। বুঝতে পেরেছো? স্যারের এই ছবিটাও লাগবে না। যে খাতা দেখবে তার কাছে যদি আনসার আগে থেকে করে দেওয়া থাকে, সে জানতেও চাইবে না তুমি ছবি এঁকেছো কি আঁকোনি। ডাজ নট ম্যাটার ফর হিম, ম্যাটার ফর ইউ। এত খাটনি করছে, অঙ্কের অ্যানসারটা একটু হলেও ভুল হয়। এটাই হচ্ছে কথা। তুমি খাটাখাটনি করলে, প্রচুর খাটলে, তারপরে যদি মাঝখানে একটা আনসার ভুল হয়ে যায়, তখন তো এমনিতেই 6 নম্বরের অঙ্কে 2 নম্বরে বাদ চলে যাবে। বুঝতে পারলে? তখন তো স্টেপ মার্কিং পাবে, স্টেপ মার্কিং এ 4 পাবে, 2 তে এমনি বাদ চলে গেল। তোমার ভালো লাগবে? লাগবে না। সেই জন্যই বলছি স্ট্রিপ এঁকে করো, তাহলে ভুল হবে না। বলো, চেষ্টা বলো, লিমিট বলো। আগে বলো কিরকম লিখবো এটাকে, আগে বলো কিরকম লিখবো। হ্যাঁ, না, আগে y দিয়ে লিখবো, তারপরে x দিয়ে লিখবো লেখার সময়। এবার লিমিট বলো। এই তো, এর উপরে x এর ভ্যালু কত? 1 - y। আর এখানে x এর ভ্যালু কত? 0, y অ্যাক্সিস তো। এবার স্ট্রিপটাকে একদম নিচে নিয়ে এসো, তাহলে এই পয়েন্টে আসবে। এই পয়েন্টে y এর ভ্যালু কত? 1। একদম উপরে নিয়ে যাও, তাহলে এই লাইনে যাবে, y এর ভ্যালু কত? 2। বাস, ইন্টিগ্রেশন কমপ্লিট করো। এটা পরে লিখবো, তাহলে এটা হচ্ছে 0 - 1 - y, তাহলে তাহলে কত হলো গো? y - 1 পাঁচবার দিন না না নাম্বার দিয়ে কত হচ্ছে? কত আসছে বলো না? y² / 2 - y, তাহলে 2 - 1/2 মানে হচ্ছে 1/2 -1, মানে -½ আসছে। দেখো তো আসছে কিনা, ওই তো সেম ইন্টিগ্রেশন, সেম টাইপের ইন্টিগ্রেশন। দেখো তো কত আসছে, -½ হবে আই থিংক। y² / 2 হ্যাঁ, প্লাস আপ আসছে, ঠিকই বলেছো, প্লাস আপ ঠিকই বলেছো। ঠিক আছে, আচ্ছা লাস্টেরটা এটা করে ফেললেই তোমরা খেতে চলে যাবে এরপরে। ইকুয়ালস টু, বলো
এর ইন্টিগ্রেশনে লিমিটটা নিজেরা বলো, আর আমাকে দিয়ে বলিও না, নিজেরা বলো। বলো এই ইন্টিগ্রেশনের লিমিটটা নিজেরা বলো, চলো। কিরকম লিখবো? আগে তো y লিখবো। কি ডাইরেক্ট বার করবে? 2 টাকে? হ্যাঁ বার করে দিতে পারো, সেটা প্রবলেম না। 2 কনস্ট্যান্ট। অভ্যাস এরকম করো, এদিকে তাকাও, অভ্যাসটা এরকম করো যে ফাংশনটা প্রথমে এই ইন্টিগ্রেশনে রাখবে, তারপরে লাস্টে বার করবে। যদি কনস্ট্যান্ট থেকে বার করবে, যদি না থাকে ভেতরে থাকবে। ফাংশনটা এই ইন্টিগ্রেশনে রাখার অভ্যাসটা করো, ঠিক আছে? চল বলো। হ্যাঁ বলো, x এর ভ্যালু 2 y থেকে, বলছো না কেন? x এর ভ্যালু 2 y থেকে x এর ভ্যালু 1, আবার y এর ভ্যালু 1 থেকে 2, তাই তো? ইন্টিগ্রেশন করো, করে ভালো কত আসছে ভ্যালু বলো, ফাইনাল ভ্যালু যেরকম শিখিয়েছি। এটা 2 বাইরে বার করে দাও, এটা 1 - 2 - y dy, তাহলে কত আসছে? y - 1। বলো কত আসছে ফাইনাল বলো। ওই তো উপরেরটার মতই হ্যাঁ 1 আসবে, 1, কারণ উপরেরটার ইন্টিগ্রেশন তো হাফ হয়েছিল, তাহলে এটা 2 দিয়ে গুণ আছে মানে 1 হবে। দেখো ঠিক আছে, দেখাই যাচ্ছে এই ইন্টিগ্রেশনটা হাফ হয়েছিল মানে ওটা 2 দিয়ে গুণ আছে, তাহলে 1 হবে। আবার যোগ করে দিলাম সব। রেডি সবাই? সবার হয়েছে? আশা করছি কারোর বাকি নেই। রেডি? দেয়ারফর ফাইনাল আনসার আসতে ডাবল ইন্টিগ্রেশন e box of x plus y dx dy this is equals to, এটার ভ্যালু কতগুলো ইন্টিগ্রেশন আছে? মাইনাস হাফ এসছে একটা, লেখো। তারপর একটা 1 এসছে, লেখো। তারপর একটা হাফ এসছে, লেখো। তারপর একটা 1 এসছে, লেখো। তাহলে কত হলো? 2। এইটা তোমার আনসার। এটা কত নম্বর আছে? 6 নাম্বার। সহজই আছে। সহজ, গ্যারান্টি দিয়ে সহজ আছে, শুধু সহজ নেই, শুধু প্রথম অঙ্ক বলে তোমাকে অনেক কিছু বুঝতে হচ্ছে ভেতরে, ঠিক আছে? ব্রেক দিচ্ছি, যা খাওয়া তাড়াতাড়ি খেয়ে টুক করে চলে এসো, যাও। আমি যারা অনলাইনে আছো গ্রুপে জানাবো, ঠিক আছে? জানালে জয়েন করে যাবে।